দেখা যাচ্ছে। জি ভাই, জি দেখা ভাই। যাচ্ছে। আচ্ছা, কিছু স্পয়লার দিয়ে নেই যে স্লাইড গুলো সবই সাদা মাটা। তো কেউ যদি স্ক্রিনে ব্রাইটনেস বেশি দিয়ে রাখে একটু কমায় নিয়ে লিঙ্কটা দিয়ে দিন, কেউ যদি দেখতে চায় আলাদাভাবে এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, সবাইকে স্বাগতম রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সেশনের উপরে। আজকে প্রথম ক্লাস যেহেতু, সর্বপ্রথমে আমার পরিচয় দিয়েছি। আমি হচ্ছে বর্তমানে টেক টেক লাইফ স্টাইলে আছি, তো আমাদের কোম্পানির আইএনসি বলা অনেকে। তো সেক্টর ইঞ্জিনিয়ার একটা আছি, এবং আমি আহ, পাশাপাশি আমাদের মাদার কোম্পানি ক্যান্টালুতে ডেভসেক অফিসারেও কাজ করি আমি। এবং যে বিএ এর নাম চলছেন সে টিমের লিডার আমি, এবং হচ্ছে আমি ডিফারেন্ট সিটি অফে কন্টেন্ট ক্রিয়েট মানে চ্যালেঞ্জ ক্রিয়েট করে থাকি রিভার্স এবং বাইনারি সেপারেশন ক্যাটাগরিতে। এবং আমার কিছু সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন দেওয়া আছে, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় এগুলো কন্ট্যাক্ট করতে পারবে। তো আমাদের আজকে যে টপিক, আমরা আজকে পুরোপুরি মানে জাস্ট রিভার্স জিনিসটা কি এবং কি টাইপের চ্যালেঞ্জ আর আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি রিভার্স ক্যাটাগরির ক্ষেত্রে। এবং আমরা কিছু লাস্টের দিকে কিছু ডাইনামিক অ্যানালাইসিস এর এক্সাম্পল দেখবো। এবং যদি সময় থাকে তাহলে আমরা গেম মেকিং এর প্র্যাকটিক্যালও দেখবো। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং আসলে জিনিসটা কি, এটাই বুঝতে হবে। যে টপিকটা করছে সেই টপিকটা কি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের কাছে যদি কোনো প্রোগ্রাম থাকে, যেমন ধরেন এনি এনি সফটওয়্যার, যেমন আমি এখন গুগল ক্রোমে আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতেছি, এটা একটা সফটওয়্যার। তো এইটার যে ফাংশনালিটি গুলো এগুলো কিভাবে অ্যানালাইসিস করে, এটার প্রোগ্রামের ফ্লোটা কি, যে আমরা একটা বাটনে প্রেস করলে কি হয় না হয়, এগুলো অ্যানালাইসিস করাই হচ্ছে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আহ, এটা এরকম না যে আমাদের কাছে কোড আছে এটা পুরো ডিকম্পাইল করে এটা ভাঙা ভুঙ্গা সব দেখতে হবে। এটা একটা পার্ট, যে ভাঙা দেখতে হবে এরকম একটা পার্ট। বাট ওইটা বাদেও অনেক কিছু আছে, যেমন ম্যালওয়্যার অ্যানালাইসিস, যেটা এটাও কিন্তু রিভার্সের মধ্যেই পড়ে। মানে রিভার্সের একটা নলেজ লাগবেই এগুলো করতে গেলে। তো হ্যাঁ, রিভার্সের দুইটা আমাদের টাইপ আছে। একটা হচ্ছে মানে দুইভাবে আমরা করি রিভার্স ইঞ্জিনিয়ারিং। একটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, যেটা হচ্ছে আমাদের নর্মালি ধরেন একটা সোর্স কোড দেওয়া আছে, বা আমরা নর্মালি কোনো কিছু ডিকম্পাইল করলাম, আমাদের যে একটা কোড আছে সেটা ডিকম্পাইল করলাম কোনো সফটওয়্যার বা টুলের মাধ্যমে। এবং সেইটা কোড দেখে আমরা যতটুকু বুঝতে পারি বা অ্যানালাইসিস করতে পারি সেটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস। মানে আমরা কোডটাকে রান করবো না বা প্রোগ্রামটাকে রান করবো না, রান না করে আমরা যতটুকু এটার সম্পর্কে আইডিয়া নিতে পারি সেটা হচ্ছে একটা স্ট্যাটিক অ্যানালাইসিস। আর ওই যেটা হচ্ছে রান করে, মানে হচ্ছে ধরেন আমাদের কাছে একটা প্রোগ্রাম আছে, হ্যালো ওয়ার্ল্ড এর একটা সি প্রোগ্রাম আছে, সেটাকে আমরা রান করলাম। বা হ্যালো ওয়ার্ল্ড না, ধরেন একটা বড় সড়ো কোড আছে যেখানে ধরেন ইফ এলস আছে, ফর লুপ আছে, অন্যান্য ফাংশন আছে। তো ওইগুলা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেটা আমরা রান করে যদি আমরা অ্যানালাইসিস করি, তখন এটাকে বলা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। তো নর্মাল যে ছোটখাটো কোড থাকে সেগুলো ডাইনামিক অ্যানালাইসিস করা যায়, বাট বড় বড় যে এক্সাম্পল মানে প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে ম্যালওয়্যার অ্যানালাইসিস এর ক্ষেত্রে। লাইক আমাদের একটা ম্যালওয়্যার দেওয়া আছে, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে সেটা রান করে দেখবো যে অ্যাকচুয়ালি কি হইতেছে। কারণ ম্যালওয়্যার যে কোডগুলো ওগুলো রিয়েল লাইফ কোডে মানে প্রোগ্রামের সাথে অনেকটা ইয়া থাকে, ওগুলো অনেক বড় থাকে। ওগুলো কোড দেখা দেখা বুঝে আসলে মুশকিল। তো কোডে যাওয়ার আগে আমরা হচ্ছে নর্মালি এটা রান করে আমরা আসলে দেখবো যে এটার বিহেভিয়ারটা কিরকম, লাইক এখানে কি কি বাটন আছে, ইউজারের সাথে কি কি ইন্টারাকশন আছে, এটা কি অনলাইনে কানেক্ট হয় কিনা। ঠিক আছে, এগুলো সব আমরা দেখবো। বা উইন্ডোজ এর কি কি লাইব্রেরি ইউজ করতেছে, কোনো স্ক্রিন মিটারে ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করতেছে কিনা, এগুলো হচ্ছে আমরা জাস্ট রান করে আমরা প্রথমে দেখবো। ঠিক আছে, তারপর আরেকটা এক্সাম্পল হচ্ছে গেম গেম হ্যাকিং, যেটা যেমন হচ্ছে গেম হ্যাকিং, ওগুলো আমরা আরো ডিটেলসে দেখবো। গেম হ্যাকিং জাস্ট মনে রাখ। তো এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং কেন করবো, কেন দরকার আসলে? আহ, এটা আসলে আহ খুবই একটা জটিল একটা টপিক, খুবই কঠিন এবং বড় একটা টপিক। যার উপর একটা বইও লেখা আছে। ওই বইটা আপনার প্রায় 700 পেজের মতো, আমি লিঙ্ক দিয়ে দিব না তাহলে। আহ, তো এই জিনিসটা আসলে সবার কাছে মজা নাও লাগতে পারে, বাট এটা একটা ফান। যদি ভালো লাগে
এবং শিখার আগ্রহ থাকে। আহ, যেমন আমরা ছোটকালে কি করতাম, গাড়ি মানে গাড়ি কোনো খেলনা টেলনা না দিলে কি করতাম, ওগুলো ভাঙা আসলে মোটর বের করতাম। হ্যাঁ, যে 1,000 টাকা দামের গাড়ি ভাঙা 10 টাকার মোটরে কনভার্ট করে আমরা ওইটা নিয়ে যে একটা ব্যাটারি লাগা ফ্যান চালাইতাম। তো একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর পার্ট হয়। ছোটকালে কি আপনারা এরকম করছেন কেউ? খেলনা ভাঙা ওইটার কোনো পার্টস ইউজ করছেন? জি ভাই, মোটর। হ্যাঁ। তো তো এটা হচ্ছে নিজের কাছে, যে যে এটারে ফান করে নিবে তার জন্য এটা শিখতে মজা লাগে, ঠিক আছে? কারণ এটা একটু কমপ্লিকেটেড টপিক, এটা অনেক ইন ডেপথে যেতে হয়। তারপর হচ্ছে আমাদের যেটা কন্টেস্টের জন্য তো লাগেই, চ্যাপ্টার অফ ফ্ল্যাগ যে কন্টেস্ট গুলো হয়, সেখানে বিভিন্ন কোডিং বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইয়া দেওয়া থাকে, সেগুলোর এক্সাম্পল আমরা দেখবো আজকে, যে কত রকমের হতে পারে। কিছু কমন দেখবো, কিছু আনকমন দেখবো। তারপর হচ্ছে কিভাবে ক্লোজ সোর্স সফটওয়্যার গুলা, আমরা তো গিটহাবে দেখছি যে সবকিছু ওপেন সোর্স থাকে, লাইক একটা একটা প্রোগ্রাম আছে, সেটা কিভাবে বিল্ড করতে হয়, কোন কোন কোড আছে ব্যাক এন্ডে, সবকিছু কোড দেওয়া থাকে। বাট কিছু আছে যেমন মাইক্রোসফটের কোনো সফটওয়্যার, ওটা কোনো সোর্স কোড না। তো ওই প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যায়, ইউজ করা হয়। তারপরে ধরেন কোনো সফটওয়্যারের কি কি লজিক ইউজ করছে, কি ধরনের অ্যালগোরিদম ইউজ করছে, সেটা বোঝার জন্য আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ওটার অ্যানালাইসিস করতে পারি। তারপরে ধরেন প্যাচিং। প্যাচিং এ কি, যেমন ধরেন কোনো প্রোগ্রামের লাইসেন্স আছে বা কোনো কি আছে, কোনো উইন্ডো একটা জেনারেট হয় যেটা বাইপাস করলেই হয়ে যায়, মানে ফুল ভার্সন পাওয়া যায়। তো ওটাও প্যাচিং করে আমরা এটা বাইপাস করতে পারি। ধরেন জাস্ট একটা ইফেলস কন্ডিশন আমরা যদি চেঞ্জ করে মানে বাইপাস করে দিই, তাহলে আমরা পুরো ফুল অ্যাক্সেসটা পাই দিই। এরকম টাইপের সিম্পল প্যাচিং গুলো করা যায় রিভার্স ইঞ্জিনিয়ারিং ভালো হয়েছে। তারপরে ম্যালওয়্যার অ্যানালাইসিস, এটা তো পুরো বিশদ একটা টপিক, এটা নিয়ে একটা 10টা ক্লাস নেওয়া তো সম্ভব আসলে, এত বড় একটা টপিক। তারপর হচ্ছে গেম হ্যাকিং, এটাও অনেক বড় একটা টপিক। গেম হ্যাকিংটাই সবচেয়ে রিলেটেবল। আপনারা কি কেউ হিট ইঞ্জিন ইউজ করছেন কখনো? ইমরান? কেউ না? কেউ মোবাইলে কোনো গেম হ্যাকিং এর কোনো সফটওয়্যার ইউজ করছেন, লাকি পেচার, গেম গার্ডিয়ান, এরকম টাইপের? ডিএলএস খেলছিলাম ভাই। ভিএলএসি কি গেম? এই যে ফুটবল। আমি বলতেছি কেউ কোনো টুলস ইউজ মানে কোনো সফটওয়্যার ইউজ করছে কিনা গেম হ্যাক করার জন্য? না, তাহলে আচ্ছা, তাহলে তো ভালো, মজা পাবে না সেটা। যারা গেম খেলে আসলে মনে হয় না এখানে কেউ গেম খেলে, কেউ খেললে আসলে স্কুলের মানে আইডিয়া থাকতো। তারপর হচ্ছে ফান ভালনারেবিলিটি, এটা তো পুরোপুরি আলাদা একটা টপিক, যেটা হচ্ছে আশিক নিবে বাইনারি এক্সপ্লয়টেশন এর উপরে। কিভাবে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং, এখানে এই জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্লাসটা আগে নেওয়া। তো এখান থেকে আপনি যে নলেজটা পাবেন কিভাবে বাইনারি অ্যানালাইসিস করা যায়, অ্যানালাইসিস করে কিভাবে বাগটা পাওয়া যায়, তারপরে বাগ গুলা কিভাবে এক্সপ্লয়েট করা যায়, সেটাই হচ্ছে বাইনারি অ্যানালাইসিস বাইনারি এক্সপ্লয়টেশনের ক্লাস গুলোতে দেখানো। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কিছু স্ট্যাটিক অ্যানালাইসিস যে চ্যালেঞ্জ গুলো থাকে সেগুলো আমরা কিছু এক্সাম্পল দেব, মানে যেগুলো খুব কমন আসে। এর মধ্যে একটা হচ্ছে সি প্রোগ্রামের ডেরিভার্স। ধরেন একটা সি প্রোগ্রামের একটা ইএক্সি ফাইল বা ইএলএফ ফাইল, যেটা লিনাক্সে রান হয়, আর ইএক্সি ফাইল গুলো হচ্ছে উইন্ডোজে রান হয়। এরকম একটা শুধু ফাইল দিয়ে দিল আর কিছুই দিল না। তো এটার স্ট্যাটিক অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি, জাস্ট যে কোনো একটা ডিকম্পাইলারে আমরা অন করলে দেখতে পাবো এরকম কিছু একটা আউটপুট। মানে এখানে একটা সিম্পল একটা ডিপ নামের ফাংশনের একটা আউটপুট দেওয়া আছে। মাউস পয়েন্টার কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। তো এখানে একটা জাস্ট একটা ফাংশনের ডিকম্পাইল আউটপুটটা দেওয়া আছে। মানে সুডো কোড লেখা আছে, এটা সুডো কোড। এটা গেস করে একটা ভার্সন দেওয়া আছে। তার অ্যাকচুয়াল ইয়া কোডটা, যে রিয়েল কোডটা, সেটা এরকম নাও হতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে আইডা টুলে দেখানো হয়েছে। আইডা টুল যতটুকু পারছে দেখাচ্ছে, বিভিন্ন ডিফারেন্ট টুলে অ্যাকচুয়ালি ডিফারেন্ট রকম আউটপুট আসে। আর যদি আমি এটা একটু দেখাই দিতে, যে ডিফারেন্ট টুলে কেন ডিফারেন্ট আউটপুট আছে, একটা ওয়েবসাইট দেখা যেতেছে, ওয়েবসাইট। জি ভাই, যাচ্ছে। আচ্ছা, হ্যালো। এখানে 4টা টুল আছে, একটা হচ্ছে অ্যাঙ্গার, তারপর হচ্ছে বাইনারি নিনজা, লিব্রা, হেক্সরে। হেক্সরেটাই হচ্ছে আইডা। আহ তো এখানে এক একটা টুলস এর আউটপুট কিন্তু এক এক রকম। ঠিক আছে? তো
তাদের এক একটা ইঞ্জিনও এক এক রকম, যার কারণে আউটপুট গুলো অন্যরকম আসে। তো সবচেয়ে বেশি জনপ্রিয় যে দুইটা হচ্ছে, এটা হচ্ছে একটা এক্সরে যেটা হচ্ছে আইডা, আর একটা হচ্ছে গিজরা। গিজরা হচ্ছে ওপেন সোর্স, মানে ফ্রি। আর এক্সরেটা হচ্ছে ফ্রি ভার্সন আছে এবং প্রো ভার্সনও আছে। প্রো ভার্সনে ডাইনামিক অ্যানালাইসিস করা যায়, মানে ডিবাগার আছে ওটার ভিতরে আছে। এরকম আরো আছে, সবগুলো আউটপুট আমি এখানে দেখাই না, জাস্ট চারটা দেখাই। প্রত্যেকটার আউটপুট ডিফারেন্ট রকম আসে, কিন্তু সবচেয়ে ভালো আসবে হচ্ছে হেডসেটাই। এটা সবচেয়ে জনপ্রিয়, আর এটাই অলওয়েজ মানে কন্টিনিউয়াসলি আপডেট হয়, রানিং অবস্থায় আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আইডার একটা আউটপুট। এগুলো সিতে আর সি প্লাস প্লাস, এখানে আরেকটা এক্সাম্পল, এটা হচ্ছে সি প্লাস প্লাসে। এখানেও মেইন ফাংশনের একটা আউটপুট দেখানো হয়েছে। এগুলো আউটপুটটা আসলে দেখতে এরকম হয়। আমরা আসলে এখনো চ্যালেঞ্জে যেতেছি না, জাস্ট দেখাইতেছি যে আসলে আপনাদের সিমিলারিটিস করাইতেছি যে আসলে কিরকম টাইপের টুলস এর ভিতরে কিরকম টাইপের আউটপুট গুলা দেখায় আসলে। যেমন একটা সিম্পল, আপনারা তো সবাই সি প্লাস প্লাস তো পড়ছেন নাকি? জি ভাই। সি প্লাস প্লাস আপনারা কিভাবে আউটপুট দেখেন? সি আউট মেসি আউট। ফাংশন থাকে একটা। জি ভাই। হ্যাঁ, কিন্তু সি আউটটাকে কত বড় করে লিখছে এখানে দেখছেন? তো সি আউট কিন্তু, সি আউটও নিজে একটা ফাংশন। যে ফাংশনের যে মানে এই ফাংশনটা কিভাবে কাজ করবে, সি আউট কিভাবে একটা স্ট্রিংকে কিভাবে টার্মিনালে শো করায় বা আউটপুট দেখায়, এইটা এইটাও ডেফিনেশন করা আছে আরেকটা লাইব্রেরির ভিতর, যেটা হচ্ছে এসটিডি লাইব্রেরির ভিতরে। ঠিক আছে? তো এরকম যে লাইব্রেরি ফাংশন গুলো, এগুলো এরকম আর কি বড় করে রিজলভ করে দেখাইতেছে আসলে যে কোন জায়গা থেকে এই ফাংশনটা নিচ্ছে। তো এরকম কমপ্লিকেটেড দেখা যায়। তো এর রিভার্সের যে চ্যালেঞ্জ গুলো, এগুলো আসলে কি আপনি অনেকদিন করতে করতে আপনার একটা আইডিয়া আইসা পড়বে। এটা এরকম না যে আপনি একটা জিনিস শিখলেন, হ্যাঁ পরের বারও এই জিনিসটা এরকমই দেখা যাবে, সেম জিনিসটা অন্যভাবে লেখা যেতে পারে। ঠিক আছে? তো এই জিনিসটা আহ, এই এই জন্যই আসলে এটা আপনি কখনো মানে একটা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন না, সি আউট অনেক ভাবে লেখা যায়। আর এই প্রোগ্রামে আউটপুটও ডিফারেন্ট ভাবে দেখাইতে পারে। তো এগুলো আমরা আরো এক্সাম্পলের মাধ্যমে দেখছি। ঠিক আছে, এখানে যা সেটা বললাম। কিন্তু এখানে দেখেন প্রিন্টএফ কি সুন্দর সিম্পলি আসা করছে, কিন্তু সি প্লাস প্লাসে কিন্তু ওইভাবে রিজলভ করতে পারে না। এরকম আরো কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ আছে, গোল্যান্ড, রাস্ট, এগুলো আরো কঠিন। যদি চ্যালেঞ্জ করে তখন এগুলা দেয়, এগুলো রিজলভ করতে আরো লাইব্রেরি বা আরো বড় কোড থাকে ওগুলা। তারপরে হচ্ছে আরেকটা মোস্ট কমন হচ্ছে ডট নেট বাইনারি, যেগুলো নর্মালি হচ্ছে সি শার্প, এফ শার্প বা ভিজুয়াল বেসিক্স, এই কোড গুলা মানে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেগুলো লেখানো, এটা একটু বোঝা সহজ। এগুলা তারপর জাভা, এপিকে ফাইল, এগুলা আউটপুট তো বোঝা সহজ। And এটা পুরোপুরি কোডের মতোই লাগতেছে, কোনো জটিলতা নাই। কারণ হচ্ছে এক একটা, যেমন এটা হচ্ছে অবজেক্ট কোড থেকে আইডা নিজে একটা সুডো কোড নিজে গেস করে একটা জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে? তো এখানে ভুলও থাকতে পারে, কিছু কিছু জায়গায় ভুল দিতে পারে বা কিছু মিসিং থাকতে পারে। কিন্তু ডটনেট বাইনারি গুলোতে এরকম হয় না, আপনি যদি ডিকম্পাইল করতে পারেন তাহলে একদম মানে হুবাহু হিউম্যান রিডেবল ফুল সোর্স কোডের মতো পাবেন সেগুলা। তো এখানে একটা ইয়ে আছে, আহ, এখানে যদি একটু একটা লাইন দেখায়, যেমন মেসেজ বক্স যে ইয়েটা, এটা হচ্ছে একটা দুই টাইপের প্রোগ্রাম হবে। লাইক একটা উইন্ডোজ পপ হবে, সেখানে এই লেখাটা আসবে যে ইউটিলিটি ইন্টেন্সিভ হয়, এরকম কিছু লেখা আসবে। তো যে ডট নেট মানে সি শার্পে হচ্ছে অ্যাকচুয়ালি দুই টাইপের চ্যালেঞ্জ গুলোতে দেয়। যেমন কিছু চ্যালেঞ্জে আসে কি, যে আপনার একটা উইন্ডোজ ওপেন হবে, বলবে যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে, যদি কারেক্ট হয় তাহলে ফ্ল্যাগ দেয়, না হলে এই দেয়। এই টাইপের চ্যালেঞ্জ গুলো বেশিরভাগ মানে খুবই কমন সি শার্পে লেখা থাকে। তো ওগুলোর জন্য আমরা হচ্ছে আহ ডট পিক, এখানে যে আউটপুটটা সেটা হচ্ছে ডট পিকে দেখানো, নিচে প্রিমিয়াম নাম দেওয়া আছে। আরো এরকম অনেকগুলো টুল আছে, ডিএনএস স্পাই আছে, আইএল স্পাই আছে, এই তিনটাই বেশি ইউজ হয়। ডিএনএস স্পাইকেই বেশিরভাগ সবগুলা ডিকম্পাইল করতে পারে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা কমন, এটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজের। তো আমরা জানি যে আমাদের অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশন গুলো থাকে, যেটা হচ্ছে এপিকে, তো ওগুলো হচ্ছে জাভাতে লেখা থাকে। জাভা, কোটলিন, এগুলো সবই একই টাইপের আর কি। মানে এগুলো চালাইতে হলে জাভা ইনস্টল থাকতে হয় আর কি।
তারপর জার ফাইল হচ্ছে ওই যে জাভা মোবাইল ভিতরে যে গেম গুলা সেগুলা বা ছোটখাটো প্রোগ্রাম সেগুলোতে জারে কনভার্ট করা যায়। তো জাভার একটা হুম, সুবিধা হচ্ছে আপনারা শুনছেন জেভিএম সম্পর্কে আইডিয়া আছে কারো? জেভিএম কারো আইডিয়া নেই? আপনারা জাভা কোর্স করেন নাই জাভা কেউ? ভার্চুয়াল মেশিন ভাই। হ্যাঁ, এই যে কেউ জাভা কোর্স করছেন আপনারা? জি ভাই। জেভিএম সম্পর্কে বলেন তো দেখি একদম, পারবেন? ভাই এটা হচ্ছে ওই যে বাইট কোড রে ভাই হচ্ছে আবার ইসে মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। সেটা ঠিক আছে, বাট আমি অত ইনডেপথে জানতে চাই না। Like, জাভা যে ইয়াগুলা প্রোগ্রাম গুলা আমাদের কি বলে যে মেশিন ডিপেন্ডেন্ট থাকে না, মানে আপনার কাছে যদি জাভা ইনস্টল থাকে তাহলে এই সেম প্রোগ্রামটা আমি উইন্ডোজেও রান করতে পারবো, লিনাক্সেও রান করতে পারবো, ম্যাকেও রান করতে পারবো, মানে জাভা ইনস্টল থাকলে হবে। কিন্তু আবার সি প্রোগ্রামে কিন্তু এরকম হয় না। জিসিসি দিয়ে যদি আমরা একটা জিনিসকে কম্পাইল করি, উইন্ডোজ এর যদি আমরা কম্পাইল করি সেটা হবে ইএক্সি, সেটা আবার লিনাক্সে চলবে না। আবার লিনাক্সে যদি কম্পাইল করি সেটা একটা ইএলএস জেনারেট হবে, সেটা আবার উইন্ডোজে চলবে না। এরকম একটা ওইখানে আবার মানে ওএস ডিপেন্ডেন্ট, অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট থাকে ওই টাইপের কম্পাইলার গুলো। কিন্তু জাভা হচ্ছে কোনো কম্পাইলার হিসেবে না, ওটা হচ্ছে বাইট কোডে কনভার্ট করে, যেটা হচ্ছে জেভিএম মানে একটা আলাদা ভার্চুয়াল মেশিনে চলে। এটা উইন্ডোজ এর মানে কোনো অপারেটিং এর উপরে কোনো কিছু ডিপেন্ডেন্সি নেই। এটা তারপর পাইথন কোড গুলাও এরকম থাকে, ঠিক আছে? পাইথনের কনসেপ্ট ডিফারেন্ট, ওটা আবার ইন্টারপ্রেটার আছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা একটা টুল ইউজ করে দেখান। এটা হচ্ছে গ্যারেক্স নামে একটা টুল আছে। গ্যারেক্স টুলের ভিতরে যে আউটপুটটা এটা এরকম হয়, এটা হচ্ছে একটা জাভা কোডের আউটপুট। এটা ডিকম্পাইল করে এখানে দেখেন কিছু কমেন্ট আছে, যেমন ক্লাস ডট টেক্সট ফাইল। আমরা যখন এপিকে নিয়ে আমরা এপিকের উপরে অনেক ফোকাস ছিল, কারণ এটা সবচেয়ে বেশি ইউজ এবং বেশি রিয়েলিস্টিক। যেমন আমাদের কোনো কোনো কোম্পানি যদি তাদের কোনো অ্যাপ থাকে সেটা কিন্তু এপিকে থাকে, তো সেগুলা কিভাবে রিভার্স করা যায় এবং এই স্পেসিফিক একটা ফাইলের কাজ কি, কোন ফাইলে কি ধরনের ডাটা থাকে ওটা আমরা জানি, ঠিক আছে? তো এখানে হচ্ছে ক্লাস, এই পুরো যে নিচে কোড ছিল সেটা হচ্ছে ক্লাস ডট বেস ফাইলের একটা ডিকম্পাইল বা আসলে, ঠিক আছে? আর এখানেও হচ্ছে যে দুই যে ইডিট টেক্সট টেক্সট ভিউ, মানে ইডিট টেক্সট এর কাজ কি, যে একটা বক্স থাকবে সেখানে আপনি যে ইনপুটটা দিবেন সেটা লেখা হবে। এরকম করে অনেক কিছু আছে। তো এগুলো আরো ডিটেলস আমরা ইয়াতে রাখবো, বাট আইডিয়া রাখেন যে যার গুলা দেখতে এরকম হয়, যেটা হচ্ছে জেনেটিক্স সফটওয়্যারের ভিতর। এখন একটু যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে আনকমন, মানে খুবই কম আসে, রাইট? 100টাতে 100 বারের মধ্যে ধরেন 10 বার আসবে সেখানে। সো অ্যাসেম্বলি রিভার্সিং আমি এখন পর্যন্ত বেশি পাইনি, মাত্র 2-3টা সিটিএফ পাইছি 3 বছরে, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেম্বলি রিভার্সিং এ কি হয় যে আপনার একটা অ্যাসেম্বলি কোডের আউটপুট দেওয়া থাকবে। যেমন এখানে একটা অ্যাসেম্বলি কোড দেওয়া আছে, অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন গুলা দেখে আপনার বুঝতে হবে যে এখানে আউটপুট কি আসবে, বা ফ্ল্যাগটা কি ও হচ্ছে কোনো ফর লুপের মাধ্যমে জেনারেট করতেছে। কিন্তু আপনাকে ওইটা ওই কোডটা বুঝে বুঝতে হবে যে লাস্টের আউটপুটটা কি হবে, যেটা হচ্ছে আপনার ফ্ল্যাগ। হয়তো কোনো এক্সিট থাকতে পারে, বিভিন্ন অপারেশন দিয়ে ওটা হয়তো হাইড করে রাখলো। তো এটা আপনার হচ্ছে কোড না বুঝলে আপনি বুঝবেন না। তো এমন হচ্ছে এটা কিভাবে সলভ করা যেতে পারে, আপনি হয়তো পুরোটা অ্যাসেম্বলিতে লেখা পরে একটা এক্সিকিউটিভ কনভার্ট করে পরে আবার আলাদা একটা সফটওয়্যারে ডিকম্পাইল করে আর কি সোর্স কোডে বানাইতে পারে। এটা হচ্ছে একটা ওয়ে। একটা হচ্ছে ম্যানুয়ালি আর কি বুঝে বুঝে করা, যদি ছোট কোড হয় তাহলে ম্যানুয়ালি করাই ভালো। আর না হলে আমরা একটা আহ, মানে ফরম্যাটে আনবো, তারপর ওটাকে অ্যাকচুয়াল প্রোগ্রামে কনভার্ট করে ফেলবো, যেটা একটু অনেক কমপ্লিকেটেড প্রসেস, কিন্তু বড় প্রোগ্রাম। যেমন এইটা অ্যাসেম্বলি আপনারা করছেন সবাই কোর্স? ভাই এইটা মেইনলি থার্ড ইয়ারে আছে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা করি নাই আর কি। থার্ড ইয়ারে হুম। কেউ নাই এখন ক্লাসে? ভাইরা করছে। এখন কি কেউ আছে থার্ড ইয়ারে? থার্ড ইয়ার নাই ভাই, ওই ফোর্থ ইয়ারের আমরা একজন আছি ভাই। আচ্ছা থার্ড ইয়ার রিফাত আছে। তো ফোর্থ ইয়ারের তো আরো ভালো করার কথা, ঠিক আছে? এক্সপ্লেন করো তো এখানে কি হইতেছে। এখানে হচ্ছে ভাই ওই আমরা ওয়ানের একটা ভ্যালুকে আর এক্স আর আর ওখানে হচ্ছে স্টোর করে রাখতেছি। হুম, লাস্টে হচ্ছে একটা মেসেজও রাখতেছি আর এস আই তে, হুম। সাথে লাস্টে ওই। এটা তো যে করে নাই সেও বুঝবে, এটার হ্যাঁ আউটপুট কি হ্যাঁ, আসবে?
আচ্ছা, আউটপুট। লেখাই আছে উপরে, রাইট হ্যালো ভাই ওয়ার্ল্ড আর, টু দ্য কনসোল। ও আচ্ছা। এটা আউটপুট না, আসবে হচ্ছে এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এক্সোর। হ্যালো ওয়ার্ল্ড। এক্সোর পুরা আসলে সেম জিনিসকে এক্সোর করলে কি হয়, জিরো হয় তাই না? জিরো হয়, হ্যাঁ। এটা জাস্ট হচ্ছে মানে রেজিস্টারটা খালি করার জন্য এখানে এক্সোর করছে, নাথিং এলস, ঠিক আছে। আচ্ছা এখানে আহ, এখানে 13 কেন হয়েছে, কেউ বলতে পারবে 13? ফোর্থ ইয়ারে কারা আছে বল? 13 13। নো আইডিয়া ভাই। এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে মেসেজটা যে সাইজটা, ওটা একটা সাইজ ডিফাইন করে দিলাম আমরা, যে আমাদের মেসেজ যে আউটপুট এখানে কয়টা, যেমন এখানে 2 4 6 8 10 12, কিন্তু এখানে 12টা, তাহলে এখানে 13 কেন হলো? যেহেতু বলতে ভাই পারো না ওই আমি বলে দিই। ভাই ক্যারেজ রিটার্নের জন্য মেবি আমরা 13 মুভ করি। কিসের জন্য? ক্যারেজ রিটার্ন মানে রিটার্ন করার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এখানে ক্যারেজ রিটার্ন হয় নাই। এখানে 10 এর একটা মিনিং আছে, এটা কেউ বলতে পারবা? 10 এর মানে হচ্ছে এটা হচ্ছে এখানে পুরাটা কিন্তু স্ট্রিং আকারে আছে, এই স্ট্রিং এর ভিতরে আছে এই লেখাটা, 10টা তো এটার ক্যারেক্টার সাইজ আছে। হচ্ছে, না না 10টা ক্যারেক্টার না, এখানে 12টা ক্যারেক্টার আছে, আমরা মাত্র বললাম যখন। কমা দিয়ে আরেকটা ক্যারেক্টার আছে, এটাও একটা ক্যারেক্টার, বাট এটার কোনো রিপ্রেজেন্টেশন নাই, যার কারণে এটা 10 আকারে মানে একটা নাম্বার আকারে রাখছে। তো এটার মিনিং হচ্ছে নিউ লাইন, ঠিক আছে। তো এটা জিনিসটা জাস্ট প্রিন্ট করবে হচ্ছে একটা লাস্টে নিউ লাইন থাকবে, আর কিছু না। তো এখানে 13 হওয়ার কারণ হচ্ছে এখানে 12 আর এই ক্যারেক্টার টোটাল হচ্ছে 13টা, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম হবে, এভাবে দেখানো যায়। এরকম হবে, নিউ লাইন থাকবে একটা লাস্টে, এটার কারণে 13 হয়েছে টোটাল, ঠিক আছে। এটার কারণে 13 হয়েছে। আর হচ্ছে এখানে 13 হচ্ছে সাইজ, আর এটা হচ্ছে নিউ লাইন ডিফাইন করে। তো এখন আহ এরকম অ্যাসেম্বলির সিসকল যে জিনিসটা, এইটার প্যারামিটার হচ্ছে এই জিনিসগুলো, প্যারামিটার আর্গুমেন্ট যেটা বলে, এটা হচ্ছে প্যারামিটার। এই সিসকলের প্যারামিটার হচ্ছে এগুলা, যেমন এখানে ওয়ান দিয়ে বোঝায় হচ্ছে এইটা হচ্ছে আমরা কনসোলে রাইট করবো মানে আউটপুটে দেখাবো। তো এটা হচ্ছে রাইট অপারেশন, তারপর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউট, তারপর এটা হচ্ছে কোন ভেরিয়েবলটা আমরা রাইট মানে আউটপুট দেখাবো, তারপর হচ্ছে ভেরিয়েবলটার একটা সাইজ, সাইজ বা বাইট সাইজ। এরকম সেম ভাবে এটা কাজ করার পরে কি করতে হবে, এইটা প্রোগ্রাম থেকে বের হতে হবে। তাই এখানে হচ্ছে এখানে 60, এখানে 1 ছিল প্রথমে, এখন হচ্ছে 60, যেটা হচ্ছে এক্সিট ফাংশন দুটা। এগুলো কিভাবে বুঝতেছি, এটার জন্য হচ্ছে এখানে দেখো আহ সিস্টেম কল, এখানে যদি আমরা দেখি রিড এর জন্য হচ্ছে আর এক্স এর ভ্যালু কত হতে হয়, 0। রাইট করতে হলে 1, ওপেন এর জন্য 2। এরকম করে আমরা যদি 60টা দেখি, 60 60 60 হচ্ছে এক্সিট ফাংশন। এরকম করে এগুলা রিড করতে হয়, ঠিক আছে। তো এটা এটা কি বোঝা গেল আসলে কিভাবে রিড করা গেল? আমরা আরো ইন ডিটেলসে দেখবো, অ্যাসেম্বলি আর একটা ক্লাস হবে, সমস্যা নেই। জাস্ট হচ্ছে ওভারভিউ দিলাম। সিসকলের এক একটা ভ্যালু মানে প্রথম প্যারামিটারটা, সেটার এক একটা ভ্যালুর এক একটা মিনিং আছে। 1 দিয়ে একটা কাজ বুঝায়, 2 দিয়ে একটা কাজ বুঝায়, 3 দিয়ে একটা কাজ বুঝায়, 60 দিয়ে আরেকটা কাজ বুঝায়। তো তো এই দুটার এক্সাম্পলটা বোঝা গেল। হ্যাঁ, এই যে লাস্টে যে 60 দিচ্ছি আমরা, এটা দিয়ে কি প্রোগ্রাম টার্মিনেট করতেছি এমন হ্যাঁ কিছু? জিনিসটা হবে এই যে এটা হচ্ছে সিসকল, তারপর হচ্ছে 1,1, মেসেজ, মেসেজ 30। ওকে, এরকম হয়েছে জিনিসটা। আর এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটা হচ্ছে রাইট, রাইট মেসেজ। জিনিসটা হচ্ছে এইটারই কম্পিউটার হচ্ছে এইভাবে লিখছে, ঠিক আছে, কত বড় হয়ে গেছে। ঠিক আছে? আর এর নিচের যে পার্টটা সেটা হচ্ছে এক্সিট,
আর কিছু এক্সিট ফাংশন। ঠিক আছে, তো অ্যাসেম্বলি এভাবে দেখলে অনেক কঠিন মনে হয়, বাট এটা জাস্ট ছিল 2 লাইনের কাজটাই এভাবে লেখছে কত বড়। ঠিক আছে, তো এটুকু বোঝা গেল জাস্ট, এইটুকু বুঝলি এনাফ আসলে অ্যাসেম্বলির জন্য। বাট আরো ডিটেলস আমরা দেখবো, কিন্তু এত যতটুকু দেখাইলাম এতটুকু বোঝা গেছে কিনা সিসকলের ব্যাপারটা কি আসলে। জি ভাই, মোটামুটি। মোটামুটি। মানে ভাই এইটুকু বুঝছি আর কি। না ঠিক আছে, করবে। তারপর হচ্ছে আরেকটা আনকমন, যেগুলো হচ্ছে এখন দেখাই যাবে না, কারণ হচ্ছে এখন এআই দিয়ে এগুলো সলভ করাতে। আগে এগুলা আসতো, এগুলা প্রায় 2021-এর দিকে এরকম চ্যানেল আসতো। আহ এখানে কি থাকতো, এরকম একটা কমপ্লিকেটেড করতেছে, লাইক এক লাইনের ভিতরে অনেক কিছু হইতেছে, লাইক জয় হচ্ছে, ফর লুপ হইতেছে, আবার অর্ডার ফাংশনে এগুলো যে কনভার্ট করতেছে। ঠিক আছে, এরকম টাইপের করে এখন আসলে ইজিলি করা যায়, জাস্ট এআই কে দিলে ওরা হচ্ছে এটা আউটপুট পর্যন্ত বা এটাকে সিম্পলিফাই করে দিতে বললে ও হচ্ছে মানে এই এই লাইনটাকে 3টা লাইনে ভাগ করে দিবে, এই ভেরিয়েবলটা 3টা লাইনে ভাগ করে দিবে। ঠিক আছে, এখন আর এগুলো নিয়ে আসলে ডিটেলসে বলার কিছু নাই, কারণ হচ্ছে এআই এআই আসছে। যদি এটা সম্পর্কে একটু বলি, just একটা চ্যালেঞ্জের এক্সাম্পল, এটা হচ্ছে আমি রাইট আপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা ছিল কোন চ্যানেল ছিল। হুম। তারপরে হচ্ছে আরেকটা আনকমন, যেটা হচ্ছে পাইসি রিভার্সিং। পাইসি রিভার্সিংটা কি, যে পাইথনের যে মানে আমরা তো সি প্রোগ্রামের জানি যে অ্যাসেম্বলি জেনারেট করা যায়, সি প্রোগ্রামের বা সি কোডের জেনারেট করা যায়। তো পাইথনেরও লাইক একটা ইএক্সি বা লিনাক্সের বাইনারিতে কনভার্টার আগেও এটার একটা টাইপ করে জেনারেট করা যায়। তো ওই জেনারেটর আউটপুট গুলো দেখতে এরকম হয়, এটা কিছুটা হচ্ছে যে ওই অ্যাসেম্বলির মতো ইনস্ট্রাকশন আছে, যে স্টোর ফাস্ট, তারপরে লোড ভেরিয়েবল, লোড ফাস্ট, এগুলো হচ্ছে একটা লাইন দিয়ে এক একটা জিনিস দিতে হয়। যেমন এক্সাম্পল যদি বলি, যেমন লোড কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলে একটা ভ্যালু সেট করেছে 3, তারপর স্টোর ফাস্ট আই এর ভিতরে 3 ভ্যালু সেট করছে। এরকম করে সেম লোড ফাস্ট এন হচ্ছে এন নামের একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের ভিতরে অ্যাপেন্ড ফাংশন, লোড মেথড মানে অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে, যারা পাইথন করছে এটা বুঝা সহজ। অ্যাপেন্ড করছে কি কে ভ্যালুটা, তারপরে আবার কি করছে ফ্ল্যাগ এর আই ভ্যালুটা আবার অর ফাংশন। এই এই জিনিসগুলো আসলে এখন এই দিয়ে করা সম্ভব, কারণ এই যে দিলেও হচ্ছে এইটা আসলে পুরোটা দিলে মাথা নষ্ট হয়ে যাবে, বাট এগুলো ছোট ছোট আকারে দিয়ে এটার এক্সপ্লেনেশনটা বের করা যায় কি হইতেছে। আর এটা দেখতে আর কি এরকম হয়, এই ফাইলগুলার যে ইয়াটা থাকে মানে ফাইল দেওয়া থাকে, ওটার এক্সটেনশন গুলো থাকে হচ্ছে ডট পাই সি। এবং কি এটা ফ্ল্যাগ হান 2022 সালে আসছিল, সিটিএফ ডিবি থেকে যেটা পোস্ট করা হয়েছিল, এবং এই চেঞ্জটা আমি দিয়েছিলাম আসলে। আহ তারপরে আরেকটা খুবই আনকমন, মানে আমি এটা পুরো 4 বছরে মাত্র 2টা সিটিএফ এ দিয়েছি। এটা হচ্ছে ডাব্লিউএসও, মানে হচ্ছে ওয়েব অ্যাসেম্বলি। মানে এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট গুলা রান হয় সেখানেও অ্যাসেম্বলি সেট করা যায়, এটাকে ওয়েব অ্যাসেম্বলি বলে। সেখানে জাভা জাভা গুলা এই কোড গুলাকে রান করতে পারে। ওগুলো দেখতে এরকম হয়, যে এখানে যে মুভ অপারেটর ওই গুলা নাই, ওগুলার ইনস্ট্রাকশনের নামগুলো একটু ডিফারেন্ট। আবার কিছু কিছু সেম আছে, যেমন অ্যাড আছে, সাব আছে, জাম্প গুলা সেম আছে এরকম। তো এইটা হচ্ছে জেইরি ডিকম্পাইলার, এটা দিয়ে আসলে আমরা যদি এসএম ফাইল মানে ডাব্লিউএসএম ফাইল গুলো থাকে, আহ আমরা ওটাকে ডিকম্পাইল করতে পারবো। ঠিক আছে, আর এটা সবচেয়ে কমপ্লিকেটেড ইয়া, এবং খুবই টাইম কনজিউমিং, এবং এটা যে ডিকম্পাইলের যে আউটপুট আছে সেটা আপনি একবারে ট্রাস্টেড না, খুবই ভুল থাকে, এবং এটার সাথে ম্যাচ হয় না অনেক কিছু। তো বেশিরভাগই হচ্ছে ডিবাগ করে করে ডাইনামিক অ্যানালাইসিস করে ব্রেক পয়েন্ট সেট করে দুইটা, তারপরে এগুলো সলভ করতে হয়। বাট এটা খুবই আনকমন, আমি এখন পর্যন্ত মাত্র বললাম তো 2টা সিটি এসে দিচ্ছি। তো এতক্ষণ যে এক্সাম্পল দেখেছি এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাটিকের জন্য। তো এখন কিন্তু কারো কোনোটার ব্যাপারে কোশ্চেন আছে?
এতক্ষণ যেগুলো দেখাইলাম, আসলে এখনো কোশ্চেন থাকার মতো কিছু বলি নাই, সবগুলাই জাস্ট বলতেছি যে কোন টুলসে কোনটার আউটপুট কিরকম দেখা যায়, তাই না? এর জন্য কোশ্চেন না থাকাই তো। তাহলে এখন একটু ডাইনামিক অ্যানালাইসিস এর দিকে, ডাইনামিক অ্যানালাইসিস ধরনের বা কোন কোন টুল ইউজ হয় এরকম type। তো ওটা বুঝার আগে আমরা হচ্ছে একটু আমাদের ফান্ডামেন্টাল আগে একটু বোঝা লাগবে যে এটা কম্পিউটার আর্কিটেকচারের ফান্ডামেন্টাল। যারা করছেন তারা ভালো, না করলে আমি একটু ওভারভিউ দিয়ে দিই, যেটা যতটুকু নলেজ আমাদের দরকার আসলে, ডিটেলস আমরা যাবো। তো একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। তো নর্মালি কম্পিউটার আর্কিটেকচারে সিপিইউ সাইকেলটাকে আলাদাভাবে পড়ানো হয় এই পার্টটাকে শুধু, এবং এগুলোর উপরে এক একটা চ্যাপ্টার থাকে আসলে। তো আমরা হচ্ছে সবগুলোকে কম্বাইন করে যেটাকে মেশিন সাইকেল বলা হয়। তো ওইটা কিভাবে হয় এটা আমরা দেখি। যেমন আমাদের হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, সিপিইউ আছে, এগুলো কিভাবে একসাথে কাজ করে একটা প্রোগ্রামকে রান করে সেটাকে বুঝে লাগবে, যেহেতু আমরা ডায়নামিক অ্যানালাইসিস করবো, কারণ সবগুলাই হচ্ছে রিলেটেড থাকে এবং আমাদের সবগুলা জিনিসের উপরেই কাজ করতে হয় যখন আমরা এগুলা ডায়নামিক্যালি অ্যানালাইসিস করবো। তো ধরেন আমি একটা সি প্রোগ্রাম লিখলাম, আহ, 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 ধরেন হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, সিম্পল চিন্তা করি। হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে আমরা এটা কম্পাইল করলাম, একটা ইএক্সি ফাইল পেলাম, ঠিক আছে? তো ইএক্সি ফাইলটা পাইলাম, এটা এখন কোথায় আছে? আমাদের হার্ড ডিস্কের ভিতরে আছে, ঠিক আছে? এখনো আমরা হার্ড ডিস্কের ভিতরেই আছি। তো হার্ড ডিস্কের ইএক্সি ফাইলটা যতক্ষণ পর্যন্ত আমরা রান না করবো এটা এখানেই থাকবে। এটা আমরা 10 দিন পরে যদি আমরা কম্পিউটার অন করি ওই ফোল্ডারের ওই ফাইলেই থাকবে, ওই নামেই থাকবে। তো এটা কেন চেঞ্জ হয় না? কারণ হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এসএসডি এগুলো হচ্ছে সব স্ট্যাটিক মেমোরি, ঠিক আছে? এবং আমাদের র্যামের ভিতরে নামই আছে কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এইখানে যখন কোনো কিছু আমরা স্টোর করি এটা হচ্ছে র্যান্ডমলি সেভ হয়, এক একবার এক এক জায়গায় জায়গা পায় এবং সেই জায়গায় দিয়ে এটা রান হয় বা সেভ করে স্টোর করে, এবং যেটাকে আমরা আমাদের মেন মেমোরিও বলা হয়। তো এখানে কি হয়, এখানে হচ্ছে এখানে কোনো স্ট্যাটিক কিছু থাকে না, র্যাম অলওয়েজ ক্লিয়ার হয়ে যায় বা আমরা পিসি রিস্টার্ট দিলেই সবকিছু র্যামে চলে যায়। তো ধরেন এখন ইএক্সি ফাইলটা আমরা রান করলাম, কি হলো যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হলো, ক্লোজ হয়ে গেল। এতটুকু তো বুঝতে পারছেন কি বলছি? জি ভাই। এখন এটা ক্লোজ হয়ে গেছে, এখন আমরা কোন পজিশনে আছি এই এই গ্রাফ, এই ইয়াটার মধ্যে, গ্রাফিক্যাল ভিউটার মধ্যে? হ্যালো ওয়ার্ল্ড রান করছি, এটা ক্লোজও হয়ে গেছে, মানে রান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কোন স্টেটে আছি এখানে বলেন তো একদম? ভাই রান কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রান মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে গেছে, আর কিছু তো নাই, শেষ। এখন কোন স্টেটে আছি আমরা? ভাই এখন তো আবার মানে আমার তো রান করা শেষ, টার্মিনেট হয়ে গেছে, তার মানে এখন তো আবার সেই মেইন জায়গায় আছে, মানে ডিস্কেই আছে। হ্যাঁ, তার মানে এখনো সেই স্টার্টে আছে, ডিস্ক মেমোরিতে আছে, ঠিক আছে? এটা এত চিন্তা কি আছে? প্রোগ্রাম তো কমপ্লিট হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড কাজ ছিল এটা। এখন আমরা এটা একটু মডিফাই করলাম, ধরলাম আমরা স্ক্যানার ইউজ করে আমরা হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নিব, ঠিক আছে? এখন আমরা প্রোগ্রামটাকে রান করলাম, প্রোগ্রামটা রান হইলো এবং হচ্ছে একটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে, ঠিক আছে? এখন এটা কোন স্টেটে আছে এখানে? ভাই র্যামে, না সিপিইউ, র্যামে আছে, আরো আরেক জায়গাও আছে। আর কোন 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 জায়গায় থাকতে পারে, মানে এখানে কি কি ইউজ হইতেছে অ্যাকচুয়ালি? সিপিইউ তে তো থাকার কথা ভাই। আর কোথায়? বুঝি নাই কথা। তো উনি কি বলতেছে কেউ বুঝতে পারতেছে না, আমি বুঝতেছি না। আমার কথা হয়তো বুঝে উঠতেছে না, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই তাহলে পুরো প্রসেসটা হবে। আর তারপরে আমি তো একটা এক্সাম্পল জিজ্ঞেস করবো না আপনাকে। ধরেন আমি ওই এক্সাম্পলটাই বলি, যে ধরেন আমাদের একটা প্রোগ্রাম আছে হ্যালো ওয়ার্ল্ড এবং ইন্টারভিউ নেম এবং একটা স্ক্যানার দিয়ে আমাদের নাম নিবে, তারপর আবার প্রিন্ট করবে। তাহলে কি হবে, প্রথমে এই প্রোগ্রামটা ইএক্সি ফাইলটা যে জেনারেট করলাম সেটা আমাদের মেমোরিতে আছে, স্ট্যাটিক মেমোরি বা হার্ড ডিস্কের ভিতরে আছে। এখন প্রোগ্রামটা রান করলাম, স্ক্যান পর্যন্ত কিন্তু চলে গেছে, রান করার সাথে সাথে আমরা কারণ কোনো কোনো ডিবাগার ইউজ করি নাই যেহেতু
তাহলে একদম ইন্টারভিউ নেমের পরের লাইন পর্যন্ত আইসা পড়ছে। কিন্তু আসার আগ পর্যন্ত কত কিছু হয়েছে দেখি, যে আমাদের প্রোগ্রামটা প্রথমে এই র্যামের ভিতরে আসছে, কারণ এটা নিয়ে এখন কাজ করতে হবে সিপিইউ, তো এই র্যামের ভিতরে প্রথমে এটা লোড হয়েছে। তারপরে এইখানে প্রোগ্রামের ভিতরে যে ইনস্ট্রাকশন গুলো আছে, লাইক প্রিন্টএফ, স্ক্যানএফ, মেইন ফাংশন কল, রিটার্ন, এক্সিট যা আছে সবকিছু এটা লোড হয়। এই জিনিসটা এইটাও র্যামের ভিতরেই থাকে, ঠিক আছে, ইনস্ট্রাকশন। এখন হচ্ছে যদি সিপিইউর কোনো কাজ থাকে তাহলে সেটা সিপিইউ নিয়ে করবে। অবশ্যই সিপিইউ ছাড়া তো কোনো কিছু হবেই না। হ্যাঁ, যতগুলো ফাংশন আছে সবগুলো সিপিইউর কাজ আছে। কিন্তু এখন হচ্ছে আমাদের স্ক্যানএফে কি হবে, স্ক্যানএফ প্রথমে এই ফাংশনটাকে এখান থেকে নিল, মানে স্ক্যানএফ ধরেন হচ্ছে 5 নম্বর লাইনে আছে, তো 5 নম্বর লাইনে আছে, স্ক্যানএফ রিড করলো, এটাকে ফেচ বলে। 5 নম্বর লাইনটা ফেচ করলো, তারপর হচ্ছে ডিকোড করলো যে এখানে আমার একটা ইনপুট নিতে হবে ইউজার থেকে। সেটা এক্সিকিউট করলো, মানে প্রথমে ডিকোড করে বুঝলো যে এটা একটা স্ক্যান ফাংশন, তারপরে সেটাকে এক্সিকিউট করলো এবং স্টোর করলো। এখন ফেচের পরে আরেকটা বাম সাইড একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারাপ্ট। তো এরকম যদি প্রোগ্রাম স্টপ হয়ে যায়, মানে তখন ওটাকে ইন্টারাপ্ট বলে। ডিফারেন্ট কারণে হইতে পারে, লাইক কিবোর্ড থেকে আমরা কোনো প্রোগ্রাম চলন্ত অবস্থা অফ করে দিলাম, ধরেন একটা ফর লুপ লিখলাম 1 লাখ পর্যন্ত নাম্বার প্রিন্ট করবে, আমি 10,000-এর পরে সেটা কন্ট্রোল সি দিয়া বা এক্সিট করে দিলাম, সেগুলোকে বলে ইন্টারাপ্ট। তো এখানে স্ক্যানার কিন্তু একটা ইন্টারাপ্টের মতো কাজ করতেছে, কারণ আমাদের ইনপুট দিতে হবে। তো এখানে যখন সে প্রথম ফেচ করতে ইন্টারাপ্ট যেহেতু পাইছে, এটা একটা স্ক্যানার, তো সে কি করবে, এখান থেকে আমাদের ইনপুট নিবে কিবোর্ড থেকে। তারপরে সেটা এই ডিকোড আর এক্সিকিউট করার পরে আমাদের যে আবার ফোর্থ স্টেপে কি হবে, সিপিইউ আবার কি করবে, এটা আবার ব্যাকে গিয়ে আমাদের মেমোরিতে সেভ করবে। প্রথমে র্যামে যাবে, তারপর হচ্ছে আমাদের যে আমাদের এখানে কিন্তু স্ট্যাটিক ভাবে কিছু হবে না, কারণ যেহেতু আমাদের শুধু প্রিন্ট করলেই হয়ে যাবে, তো এটা জাস্ট র্যামে আইসা পড়বে। এখানে এরো গুলো আসলে দেয় নাই, কারণ এখানে ফুল প্রসেস দেখানো সম্ভব না এখানে। তো যেটা হয়েছে, ইন্টারাপ্টটা হচ্ছে আমাদের স্ক্যান, মানে কোনো প্রোগ্রাম যদি আউটসাইড কোনো কিছু দ্বারা অফ হয়ে যায় বা পজ হয়ে যায়, তখন ওটা ইন্টারাপ্ট বলা হয়। তো একটু ওভারঅল আইডিয়া পাওয়া গেছে আসলে কি হইতেছে এখন। জি ভাই। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এটা একটা ওয়েবসাইট টক বোল্ট নামে। এইখানে হচ্ছে আমরা কোনো কোডের দেখতে পারি, আউটপুট দেখতে পারি আসলে। তারপর ওইটার অ্যাকচুয়াল মেশিন কোড গুলো দেখতে পারি, যেখানে মাঝখানে দেখা যাচ্ছে কিনা আমি sure না। আপনি দেখতে পাচ্ছেন এখানে 55 লেখা, তারপরে এখানে 3টা নাম্বার। জি ভাই, বাট কালার গুলো একটু অন্যরকম, একটু জুম করলে হয়তো দেখা যেত একটু। তো হয় না। জি ভাই, এখন ওকে। আচ্ছা, এইটাই হচ্ছে জাস্ট আমাদের এই সি প্রোগ্রামের এইটা। তো এখানে একটা পার্ট ছিল যেখানে আমরা দেখছিলাম যে এই যে মাঝখানে পার্টটা প্রোগ্রাম ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে এই যে এইগুলো, এই যে 55, 48, এটা তো আমরা বুঝতেছি যে পুশ আরবিটি, এগুলো হচ্ছে অ্যাসেম্বলি কোড, তাই না? এগুলো হচ্ছে অ্যাসেম্বলি, এগুলো আমরা বুঝতেছি আমাদের হিউম্যান রিডের জন্য। বাট এই যে এখানে 55, তারপরে এগুলা, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট কোড বা মেশিন কোড যেটা বলে, মানে মেশিন যেগুলো বুঝতে পারে। আমরা যদি হেক্স এডিটরে এই আহ, এই এই প্রোগ্রামের ইয়াটা দেখি, আউটপুটটা দেখি, আমরা এই কোড গুলো দেখতে পারবো, আমরা কিন্তু পুশ টুশ এগুলো কিছু দেখতে পারবো না, ঠিক আছে। এই পুশ আরবিপি এই লেখাটা জেনারেটিভ হয়েছে এই 55 থেকে, এই 55 মিনিং হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। তো এই আহ এই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে এই জিনিসটাই, যে মেইন ফাংশনের আরবিপি পুশ করো, তারপরে মুভ এটা করো এটা করো, এই সবগুলা। যেমন এখানে কয়টা লাইন আছে, 1 2 3 4 5 6 7, তাহলে এইখানে 7টা ইনস্ট্রাকশন হবে, ঠিক আছে। এরকম একটা একটা করে সে এক্সিকিউট করবে, এটা এক্সিকিউট করবে, এটা এক্সিকিউট করবে, এটাও এক্সিকিউট করবে, এটা এক্সিকিউট করবে। যদি এখানে স্ক্যানার থাকতো তাহলে ইন্টারপ্ট কল হবে, ইনপুট নিবে, তারপরে আবার কোডে আইসা আবার এক একটা করে এক্সিকিউট করে রিটার্ন করে দেবে। তো এই কোড, এইটাই জাস্ট মানে এই ওয়েবসাইটটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এই কোডটা আর এই জিনিসটার মধ্যে তফাৎটা কি, ঠিক আছে, অ্যাসেম্বলি আর এই লেখাটার মধ্যে তফাৎ। উপরে যে লেখাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মেশিন কোড, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কম্পিউটার বুঝে 55, 48, এই 55 যখন সে দেখে তখন সে বুঝে যে এটা হচ্ছে পুরুষ আরবিটি, মানে কম্পিউটার থেকে ক্রিয়েট করাই হয়েছে, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ যেহেতু বুঝে সে এই কোড গুলা বুঝে। তো এই কোডের মিনিংটা কি সেটাই হচ্ছে এটা। ভাই এই যে আরবিপি আরএসপি এগুলো কি আমার রেজিস্টার? হ্যাঁ, এগুলো হচ্ছে সিপিইউ রেজিস্টার, তাহলে আমাদের সিপিইউ কিন্তু ইউজ হইতেছে এখানে, ঠিক আছে।
এই যে এখানেও কিন্তু সিপিইউ ইউজ, এখানে কিন্তু এই পুশ আরবিপি যেটা, এখানে সিপিইউ ইউজ হইতেছে, এখানেও ইউজ হইতেছে, সবই ইউজ হইতেছে আসলে, সবগুলাই আসলে সিপিইউ আর র্যাম এর মধ্যেই কাজ হইতেছে, যার কারণে এখানে বিভিন্ন রেজিস্টারের নাম লেখা আছে, কিন্তু এখানে আবার একটা স্ট্যাটিক ভ্যালু আছে, তারপরে এখানে আরেকটা ফাংশন কল করা হইতেছে, সেটা মেমোরি অ্যাড্রেস, এখানে অনেক কিছু আছে আরো। তো এই তফাৎটা বুঝে গেল, উপরের নাম্বারটা কি আর অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনের তফাৎটা কি। ঠিক আছে। জি ভাই। তাহলে এটা গেল, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল কি কি কাজে ইউজ হয়, মানে কোন কোন জায়গায় আসলে ডাইনামিক ডিবাগ হয় সেটার একটা এক্সাম্পল গুলো দেখি। যেমন আমরা এতক্ষণ যেটা নিয়ে বকবক করলাম, যে একটা প্রসেস যখন রান হয়, এটা রান দ্বারা বা সাব প্রসেস থাকতে পারে, এগুলো ধরেন ছোট ছোট প্রসেস। তো ম্যালওয়্যার অ্যানালাইসিসে আমরা এভাবেই হচ্ছে দেখি যে এই প্রসেসের আন্ডারে আর কি কি প্রসেস চলে, কোনো সাসপিসিয়াস কিছু আছে কিনা, এভাবে আমরা সেটা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট আমরা একটা ক্রোমের একটা এক্সাম্পল দিয়ে এখানে স্ক্রিনশট দিয়ে দেখানোর জন্য। বাট অ্যাকচুয়াল ম্যালওয়্যারে কি হবে, যে ধরেন নাম থাকবে একরকম, আহ, কিন্তু রান করতেছে ব্যাকএন্ডে, ব্যাকএন্ডে আরেকটা, যেমন ধরেন সিএমডি রান করতেছে, সিএমডি দিয়ে সে উইন্ডোজ এর কমান্ড চালায় আমার সিস্টেমের ফাইল ডিলিট করে দিতেছে, বা সিস্টেমের কোনো ফাইল ধরেন পাসওয়ার্ড চেঞ্জ করে দিতেছে, এরকম কিছু। অ্যাকচুয়ালি ওই যে আপনারা আহ, হয়তো দেখছেন ট্রোজান হর্স নামে ইয়া থাকে, যেখানে বিটকয়েনের অ্যাড্রেস দিয়ে রাখে, এবং বিটকয়েন দিলে ওরা কি দেয়, তারপরে সেটা তো এগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে কোন কোন ফাইলে সে অ্যাটাক করছে, বা কি কি দিয়া, কোন কি দিলে আসলে এটা আনলক হবে বা কি হবে, এগুলো সবই ম্যালওয়্যার অ্যানালাইসিস এর আন্ডারে পড়বে। ঠিক আছে। তো আমরা ম্যালওয়্যার আরো ডিটেলসে দেখবো, তাহলে তো আমরা একটা আইডিয়া নিলাম। তারপরে আরেকটা হচ্ছে আমাদের মেমোরি স্ক্যানিং, বা গেম হ্যাকিং এর জন্য খুবই জনপ্রিয়। মেমোরি স্ক্যানিং হচ্ছে সবচেয়ে পরিচিত টুল হচ্ছে চিটিং, যেখানে আমরা হচ্ছে এই আমরা আগের যে এক্সাম্পলটা যদি দেখি এখানে, এইখানে এই পার্টের ভিতরে আমাদের সব ভ্যালু গুলা থাকে। হ্যাঁ? যে আমরা একটা গেম খেলতেছি, ধরেন আমি হচ্ছে কল অফ ডিউটি খেলতেছি, যেখানে হচ্ছে আমাদের ইউজারের হেলথ থাকে, তারপরে হচ্ছে এনিমি হেলথ থাকে, ইউজারের বুলেট কাউন্ট থাকে, তার কাছে কয়টা গান আছে, তার হেলথ প্যাক কয়টা আছে, এখানে ডিফারেন্ট ইনফরমেশন থাকে, হাজার হাজার ভেরিয়েবল থাকে, এই সবগুলো হচ্ছে মেমোরি একটা প্রসেসের আন্ডারে থাকবে, তাই না? এই যে এরকম প্রসেসের আন্ডারে থাকবে, তাহলে ধরেন আমি জানি যে আমরা যা করতেছি সবকিছু হচ্ছে এই উই নেটিভ এই এটার ভিতরে আর কি অ্যাকচুয়াল গেমটা চলতেছে। এটাও আমাদের আইডেন্টিফাই করার একটা বিষয় আছে, যে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এত প্রসেসের মধ্যে অ্যাকচুয়াল কোনটা আমাদের ইনপুট গুলো নিতে আছে, এটা একটা আলাদা বিষয়। তো এখানে আমরা কি করতে পারি, এই প্রসেসের যে র্যামের পার্টটা আমরা গ্রাফে দেখছিলাম প্রথমে, যে ইয়াটা সাইকেলটা, ওই র্যামের ভিতরে আমরা ভ্যালু গুলো সার্চ করতে পারি, যে আসলে এই ভেরিয়েবলটা আসলে কোন অ্যাড্রেস আছে বা কোন ইনস্ট্রাকশনে এই জিনিস চেঞ্জ হতেছে। এভাবে আমরা সার্চ করে ওই ভ্যালুটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে যে এক্সাম্পলটা, এখানে একটা ভ্যালু আছে, যে জিল নামে একটা ভেরিয়েবল আছে, হয়তো কোনো মান বা কয়েনের অ্যামাউন্ট, সেটা আমরা এখানে সার্চ করে আমরা ওটা মডিফাই করতে পারি। ঠিক আছে? এরকম সার্চ করে আমরা অ্যাকচুয়ালি র্যামের ভিতরে আমরা বিভিন্ন ভেরিয়েবল খুঁজতে পারি, বা স্ট্রিংও খুঁজে যায় অনেক সময়। তো এটা শুধু স্ট্যাটিক মানে ইন্টিজার ভেরিয়েবল হবে এরকম না, ডিফারেন্ট টাইপ ভেরিয়েবল খুঁজে যায়, ফ্লোটিং খুঁজে যায়, ডাবল যেমন বিসিএস সিটিএর বিসিএস সিটিএর পার্টিসিপেট করছিলেন কেউ? জি ভাই, করছিলাম। বিসিএস সিটিএ তে আমি একটা চ্যালেঞ্জ ছিলাম এরকম, আপনাদের হচ্ছে আম, এটা ছিল ট্রেজার হান্ট টাইপের একটা চ্যালেঞ্জ ছিল ইউনিভার্সের ভিতরে, যেখানে আপনাকে একটা কোডের ভিতরে মানে বারবার ক্লিক করলে একটা একটা অ্যামাউন্ট অফ ডিস্টেন্সে সে যায়, এবং একটা স্পেসিফিক ভ্যালুতে মানে ডিস্টেন্সে যাওয়ার পরে সে ফ্ল্যাগটা দিবে। তো এই জিনিসগুলো আসলে এই সিডিং এর মাধ্যমে করা যায়। তো আমাদের প্রসেসটা রান অবস্থায় আমরা দেখবো যে আমরা যখন মানে একটা স্পেসিফিক ডিস্টেন্সে যাইতেছি, তখন এই ভেরিয়েবলটা কোথায় কোথায় মানে কোথায় কোথায় এটা চেঞ্জ হইতেছে। এইটা আমরা আজকে যদি টাইমটাকে প্র্যাকটিস করে দেখবো এটা। আহ তারপরে আরেকটা যে আমাদের ইউজ কেস আছে, সেটা হচ্ছে গেম ট্রেনার বানানোর ক্ষেত্রেও কিন্তু এই নলেজ ব্যবস্থা। গেম ট্রেনার সম্পর্কে তার আইডিয়া আছে?
কেউ গেম খেলে না এখানে। গেম ট্রেনার কি যে হচ্ছে, আমি একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম যে আমরা এরকম ভ্যালু খুঁজতে পারি। সো এই ভ্যালুটা কিন্তু আমরা আবার একটু আগে আরেকটা জিনিস আমরা জানতে পারছি যে র্যাম বারবার আমরা পিসিটা রিস্টার্ট করলে বা একটা প্রসেস যদি আমরা অফ করে অন করি, তখনও কিন্তু এই ভ্যালুগুলো চলে যায়। তাহলে চেইনার হচ্ছে ওই জিনিসটা থেকে বাঁচায়, মানে বারবার চলে যায় যে, তো ওটা আমাদের বারবার খুঁজে যাতে না বের করতে হয়। এই জন্য লাস্ট এই ট্রেনার বানানো হয়। ট্রেনার আসলে, এই ট্রেনার হচ্ছে যেমন ধরেন এখানে ধরেন হেলথের যে ইয়াটা, সে এটা বানাইছে, সেই পার্টটারে প্রথমে আলাদাভাবে খুঁজে, তারপরে স্ট্যামিনা এগুলো আলাদা খুঁজে, তারপরে ফোকাস রিলোডেড এগুলো সব হচ্ছে আলাদা আলাদা ভাবে সে খুঁজে বের করে। বের করার পর একটা গুই সফটওয়্যার বানায় আসলে, কিন্তু আসলে বাস্তবে এগুলো দেখতে এরকম না। প্রথমে হচ্ছে একটা টেবিল বানাইতে হয়, এরকম ভেরিয়েবল বের করে একটা টেবিল বানাইতে হয় যেখানে অনেকগুলো পয়েন্টার থাকে। পয়েন্টার সম্পর্কে তো আইডিয়া আছে নাকি? জি ভাই। আচ্ছা ভাই, আপনি এই যে র্যামের বিভিন্ন ভ্যালুর কথা বলতেছেন, এইগুলো কি আমার মেমোরি অ্যাড্রেস? হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস, মানে র্যামের পজিশন গুলোকে মেমোরি অ্যাড্রেস। এখানে যে অ্যাড্রেস দেখাচ্ছে না 20 31, এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস। মানে এই ভ্যালুটা এই মেমোরি অ্যাড্রেসে আছে, কিন্তু এই প্রোগ্রামটা আবার রান করলে এই জায়গায় নাও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে। তারপরে ট্রেনারে যেটা বললাম যে এগুলো কিন্তু এক একটা ভেরিয়েবল সে খুঁজে সেটার পয়েন্টার বের করতে হয়। পয়েন্টার বের করা আরো কমপ্লিকেটেড প্রসেস, সময় লাগে অনেক। আর গেম বড় হইলে তো কোনো কথা নেই, মানে এই গেমটা তো 40 জিবির একটা গেম। তো এটা তার হয়তো বানাইতে 1 সপ্তাহ এই সময় লাগছে এই প্রত্যেকটা বের করা। বানানোর পরে সে হচ্ছে একটা টেবিল থেকে আবার একটা গুই সফটওয়্যারে ক্রিয়েট করছে, তারপরে এরকম বানাইছে। তো তার কনসেপ্টটা কি হয়, সে হচ্ছে একটা আহ যেমন আমরা ধরেন এই যে গিলের ভিতরে যে এই ভ্যালুটা আছে, এটা আমাদের হচ্ছে ধরেন 100 করতে হবে। তাহলে 100 তো আমরা এভাবে ধরেন আপনি একবার ক্লিক করলে -1 হয়। তো অনেকবার ক্লিক করতে হবে, হ্যাঁ তাই না? প্রায় 97 লাখের উপরে ক্লিক করতে হবে, তারপরে যে আমাদের ওই ভ্যালুটা কমবে, আরো বড় হবে এখানে। তো এটা তো ফিজিবল না করা, তাই না? একবার ক্লিক করে করা যাবে। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি খুঁজবো যে কোন ভেরিয়েবলটা আসলে চেঞ্জ হইতেছে, মানে মেমোরি অ্যাড্রেসে কোন ভেরিয়েবলটা চেঞ্জ হইতেছে। তো এখানে ফিল্টার করার জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হয় মেমোরি স্ক্যানিং এর জন্য। তো এটা আমরা এক্সাম্পল দেখবো, সমস্যা নেই। তো এই এই টুলটা দিয়েই আসলে এই সফটওয়্যারটা বানানো হয়। ঠিক আছে, তো এখানে পয়েন্টারের একটু কনসেপ্ট আছে, এখানে বেস অ্যাড্রেসের কনসেপ্ট আছে, যে কিভাবে মানে এক একবার এক এক অ্যাড্রেস থাকার সত্ত্বেও কিভাবে এটা কিভাবে পায়, এই ভ্যালু গুলা কিভাবে পায় সেটাও আমরা একটু বুঝে ট্রাই করবো। আচ্ছা, এখন হোয়াট অ্যাবাউট অনলাইন গেমস? অনলাইন গেমস এর ক্ষেত্রে কি ধরনের হ্যাক হয়, তার কোনো আইডিয়া শেয়ার করেন। কেউ কোনো অনলাইন গেম হ্যাক ট্যাক করছেন? হুম, কেউ করেন না? কেউ ক্ল্যাশ অফ ক্ল্যান খেলেন না? খেলছি কেউ ভাই, খেলেন না ক্ল্যাশ অফ? ছোটবেলায় খেলছি ভাই। এই তো ছোটকালে তো কোনোদিন হ্যাক করতে মন চায় না যে গেমটা একটু বাড়ানো যায় কিনা, এলিক্সার বাড়ানো যায় কিনা? জি ভাই, এটা তো ড্রিম ছিল। হ্যাঁ, এটা। তারপরে আমাদের কি ছিল, আরো কি ছিল, 8 বল পুল ছিল, এটা কেউ খেলেন নাই? খেলছি এটা ভাই। খেলেন নাই। হ্যাঁ, তো 8 বল পুলেও কিন্তু এখনো হ্যাক করা, মানে হ্যাক বলতে এইম হ্যাক বলে এটাকে। যে লাইনটা থাকে, একটা লাইন দেখা যায়, ওই লাইনটাকে এক্সটেন্ডেড করা, যে আমরা আগে থেকে দেখতে পারবো যে বলটা আসলে কোথায় যায় হিট করবে। তো আমাদের এখানে কিছু এক্সাম্পল দেখায়, যেমন আমাদের ওয়াল হ্যাক আছে, যেখানে আমরা, ওয়াল হ্যাকটা কিভাবে কাজ করে, যে নর্মালি হয়তো এটা অনলাইনের গেম ঠিক আছে, বাট আপনি যে একটা প্লেয়ারকে দেখতেছেন, এটা তো সার্ভার জানে যে সে কোথায় আছে, এবং সেটা আপনার পিসিও জানে আসলে। ঠিক আছে, তো এই কোডটা আপনার বের করতে হয় প্রথমে। এগুলোই হচ্ছে আমরা বিভিন্ন স্ক্রিপ্ট আছে বানানো, ওগুলো আমরা জাস্ট রান করলে ও অলরেডি এই ভ্যালু গুলা বের করে একটা আলাদা কালার দিয়ে দেবে, যাতে আমরা দেখতে পাই। যেমন হলুদ গুলো হচ্ছে আপনার ফিল্ড অফ ভিউ, মানে আপনার সামনাসামনি আছে, আপনি হিট করতে পারবেন। রেড গুলা, এগুলো আছে অন্য একটা পজিশনে আছে, বাট আপনি হিট করতে পারবেন না, এই জন্য এটা রেড দেখাইতেছে। ঠিক আছে, যেমন ওর পিছনে থাকার কারণে ওরা রেড দেখাইতেছে। ওর আবার এটাও একটু রেড দেখাইতেছে, বাট উপরে হলুদ, কারণ ওকে আপনি এখান থেকে হিট করতে পারবেন।
তো এই পজিশন গুলা সার্ভারে থাকলে আপনার কিছু তো থাকতে হয়, নাহলে তো আপনি যখন গেম খেলবেন তো ওরা তো হিট করতে হবে আপনার, তো সার্ভার এবং এটা 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 রিয়েল টাইমে বারবার চেঞ্জ হয়। তো এই কনসেপ্টের জন্য হচ্ছে আমাদের বিভিন্ন স্ক্রিপ্ট আছে, এগুলো এই ওই পজিশন গুলো বের করে আনা এবং আপনাকে আপডেট দেওয়া যে সে এখানে আছে, মানে এরকম কালার করে দেওয়া আছে। আহ কি আছে, তারপরে হচ্ছে আমাদের স্কিন মড আছে কিছু গেমের ভিতরে। আপনার ইমেজটা কি দেখা যাইতেছে? জি ভাই। হ্যাঁ, যেমন দেখেন এখানে একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারের একটা অন্যরকম স্কিন, সেটা চেঞ্জ করে আরেকটা স্কিন। তো এক একটা স্কিনের দাম কিন্তু ওদের প্রায় $5 করে, আমি এই গেমটা খেলি। তো তো এরকম অনেক স্কিন আছে। তো আপনি চাইলে, কিন্তু এটা আবার আপনি ছাড়া কেউ দেখতে পারবেন না। মানে এটা আপনার পিসির উপরে আপনি কোনো ফাইল মডিফিকেশন করে আপনি ওই জিনিসটা দেখতে পারেন। কারণ এই ফাইল, এই স্কিন রিলেটেড ফাইলগুলো আপনার কাছে আছে অলরেডি। আপনি হচ্ছে যে সেটা আনলক করা নাই বা টাকা দিয়ে কিনতে হবে, যার কারণে ওটা সার্ভারে দেখাইতেছে না, বাট আপনি নিজের পিসিতে আনলক করে নিজেই ওই জিনিসটা দেখতে পারবেন। অন্য কেউ দেখবে না এবং সার্ভারও কেউ বুঝবে না, কারণ আপনি আপনার নিজের ফাইল চেঞ্জ করতেছেন। অনেক অনেক গেম আছে যেগুলোতে এগুলো রিজেক্ট করে, ঠিক আছে। তো মানুষ বাইপাস সরলতে কিন্তু করে ফেলে, তো তার কারণে এন্টিমেটর তো থাকলে বড় যোগ করার ওয়ে থাকবে, সমস্যা। তো এটা আরেকটা এক্সাম্পল গেল যে আমরা স্ক্রিনও মডিফাই করতে পারি। তারপর হচ্ছে যেটার কথা বলছিলাম যে 8 বল, সেখানে আমরা হচ্ছে এরকম একটা এক্সটেন্ডেড লাইন আছে যেটাকে এইট হাইট বলে বা এক্সটেন্ডেড লাইন বলে। এখানে আমরা দেখতে পারি যে কোন, মানে বলটার এখানে যদি আমরা এক্সাক্ট এই আমরা নর্মালি হচ্ছে শুধু এই লাইনটা থাকে আর এটা হালকা একটু থাকে। তো ওইটা দেখে আমাদের গেস করতে হয় যে মানে নর্মাল গেমটা এরকম, কিন্তু এইটা চেঞ্জ করে দিছে যে exact কোথায় যাবে প্লাস এই হোয়াইট বলটা কোথায় যাবে সেটার পজিশনটাও দেওয়া দিছে। এটাও কিন্তু হচ্ছে আপনার, মানে এটা সার্ভার সাইডের কিছু নাই, এটা আপনি নিজের পিসি, মানে যে এই ভ্যালুটার আপনি মডিফাই করবেন। ধরেন এখানে 50 পিক্সেলের একটা ডাটা দেখানোর কথা, আপনি সেটা মডিফাই করে 500 পিক্সেল করে দিন, যার কারণে এটা 50 গুণ বেশি দেখা যায় বা 10 গুণ বেশি দেখা যায়, ঠিক আছে। আপনি সার্ভারে কিছু সেন্ড করতেছেন, আপনি নিজের কোড বেসে বা নিজের ডিভাইসের ভিতরেই কাজ করছেন, ঠিক আছে। এই টাইপের জিনিসগুলো আসলে করা সম্ভব, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কথা বলতেছিলাম যেটা হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যানের ভিতরে। ক্ল্যাশ অফ ক্ল্যান তো হ্যাক করা পসিবল না, কারণ এই যে রিসোর্সের যে ডাটাগুলো সেগুলো কিন্তু অনলাইনে থাকে এবং কন্টিনিউয়াসলি চেক হতে থাকে এবং চেক করে যে কিরকম মডিফাই হয়েছে ওই অনুযায়ী আর কি ওরা চেক করে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, প্রাইভেট সার্ভার ইউজ করা হয়। মানে আপনি একটা প্রাইভেট সার্ভারে, এটাও নিজের ক্ষেত্রেই যে ওরা হচ্ছে প্রাইভেট সার্ভার ক্রিয়েট করে দিবে এবং আনলিমিটেড রিসোর্স দিয়ে দিবে। মানে ক্ল্যাশ অফ ক্ল্যানের সার্ভার তো আলাদা, ধরেন ইউএসএ তে একটা ক্ল্যাশ অফ ক্ল্যানের অ্যাকচুয়াল সার্ভার আছে, আপনি ওই সার্ভারের সাথেই কানেক্টেড না। আপনি আলাদা একটা সার্ভার আপনি দিয়ে দিছে, ওইটার ভিতরে ওরা ওদের মতো ভ্যালু সেট করে দিছে, ইনিশিয়াল একটা ভ্যালু। তারপর আপনি সেটার ভিতরে মনটা যা খেলেন খেলেন। কিন্তু এই সার্ভারে আপনি কখনো অন্য প্লেয়ার, মানে ক্ল্যাশ অফ ক্ল্যানের অ্যাকচুয়াল প্লেয়ার পাবেন না, কারণ এটা মডিফাইড একটা স্পেসিফিক লোকদের জন্য। এই সার্ভারে যারা যারা কানেক্ট থাকবে তো তাদের আপনি অ্যাটাক করতে পারেন। এই কনসেপ্টটা বুঝা গেল প্রাইভেট সার্ভার। জি ভাই। তো এই ছিল আসলে কাহিনী। আমরা হচ্ছে প্রায় 2-3 দিনের এখন একটা ডেমো দেখবো। তো এটার আগে কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, আপাতত নাই। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। ওই আপনি যেটা বললেন যে স্ট্যাটিক আর ডাইনামিক, হ্যাঁ, শুরুতে যেটা বললেন, এটা আসলে কিসের উপর বেসিস করে এই জিনিসটা করতেছেন? বুঝি নাই কোশ্চেনটা। স্ট্যাটিক ডাইনামিক কিসের উপরে, যেমন ধরেন আমি একটা হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রাম দিলাম, হ্যাঁ, এখন এটা আপনি দুইভাবেই মানে দুই অ্যাপ্রোচে যাইতে পারেন রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। একটা হচ্ছে আপনি ডাইরেক্ট রান করে দেখবেন যে কোথায় কোথায় চেঞ্জ হইতেছে বা কিছু হইতেছে। হ্যালো ওয়ার্ল্ডে তো কিছু নাই কিনা। তো একটা বড় প্রোগ্রামের ক্ষেত্রে যদি চিন্তা করে, ধরেন আপনার একটা ইনপুট নিল, সেটাকে মডিফাই করে একটা নাম্বার জেনারেট করলো আপনার ইনপুট অনুযায়ী। তো ওইটা আপনার দুইভাবেই দেখতে পারেন। একটা হচ্ছে স্ট্যাটিক কোড, মানে হচ্ছে আপনি এটা সোর্স কোড মানে ডিকম্পাইল করে আপনি এটা জাস্ট দেখা বোঝা ট্রাই করবেন যে কি হইতেছে। আরেকটা হচ্ছে কি হবে, যদি ডায়নামিকের ক্ষেত্রে কি করেন, ওই প্রোগ্রামটা রান করে একটা ব্রেক পয়েন্ট সেট করলেন, আপনার ইনপুট দেওয়ার পরে কি হইতেছে, মানে আপনার ইনপুট নেওয়ার পরে একটা ব্রেক পয়েন্ট দিলেন। ব্রেক পয়েন্ট কি তা তো বুঝেন কি?
ব্রেক পয়েন্ট বুঝেন? একটু স্পেসিফাই করে বললে ভালো হয় ব্রেক ব্রেক পয়েন্ট পয়েন্ট গুলো। হচ্ছে যেমন ধরেন আপনার কোডে 50 লাইনের কোড আছে, আপনি হচ্ছে 30 নম্বর লাইনের পরে দেখতে পাচ্ছেন যে আপনার ইনপুটটা 30 নম্বর লাইনে আছে, তারপরে কি করতেছে? তো আমরা 30 নম্বর লাইনের পরে একটা ব্রেক পয়েন্ট দিব এবং প্রোগ্রামটাকে রান করলে ওই জায়গায় যে পজ হবে। তারপর আমরা ওই জায়গায় দেখবো যে ওইখানে আগে যতগুলো ভেরিয়েবল আছে সেখানে কি কি ভ্যালু আছে, বা এর পরের লাইনে যাওয়ার পরে কি কি চেঞ্জ হয়েছে, রেজিস্টার গুলো কি, র্যামের ভিতরে কোন ভ্যালু আছে, এগুলো সব আমরা ডাইনামিক্যালি দেখতে পাবো। ঠিক আছে? এটা বুঝেছি ভাই। হচ্ছে মানে এগুলো আমরা সবই দেখবো। আজকে হচ্ছে জাস্ট আমরা উপর থেকে দেখলাম যে আসলে জিনিসগুলো দেখতে কিরকম। ঠিক আছে, এক একটা ক্যাটাগরি দেখতে কিরকম। আমরা এখনো কোনোটারই ভিতরে যাই না। আমরা হচ্ছে একটু ইজি জিনিস মানে হচ্ছে আহ দুই টাইপের জিনিসের থাকবো, তারপরে আমরা হচ্ছে এগুলোর ভিতরে যাবো। ঠিক আছে? তো এই জন্য আমরা প্রথমে হচ্ছে এই টুলসটা হচ্ছে ব্যবহার করবো, টিচিং ইঞ্জিন যেটাকে বলে। চিট ইঞ্জিন। আচ্ছা। হুম, আচ্ছা। তো এটার জন্য একটা গেম লাগবে। গেম লাগবে না, আমি হচ্ছে ওদেরই ইয়ে আছে, কি বলো, ওদেরই হচ্ছে একটা টিউটোরিয়াল প্রসেস আছে, সেটা দিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে? তো ধরেন এটাই একটা গেম। ঠিক আছে, এই ছোট যে উইন্ডোটা জেনারেট হয়েছে, এটা একটা গেম। ও নিজে একটা আলাদা প্রসেস। দেখেন এখানে নিচের দিকে যদি তাকান, দেখেন এই সাইডে হচ্ছে এই সফটওয়্যার এরিয়াটা, এটা আমি ক্লিক করলে এই যে অন হইতেছে। আর এটা হচ্ছে এই টিউটোরিয়ালটা। ঠিক আছে? তাহলে আমাদের এই প্রসেসটা একটা আমরা যদি টাস্ক ম্যানেজারে যাই, টাস্ক ম্যানেজার এই প্রসেসটা কোথায় আছে, চিপ ইঞ্জিনের ভিতরে। এটা কিন্তু চিপ ইঞ্জিনের ভিতরে না, কারণ এটা একটা আলাদা প্রসেস। এখানে টিউটোরিয়াল লেখা আছে। ঠিক আছে? এভাবে দিলে হয়তো বারবার চেঞ্জ হবে, নাম অনুযায়ী ঠিক আছে। এই যে টিউটোরিয়াল আকারে আছে। ঠিক আছে? এবং এটা দেখেন আমাদের মেমোরিতে 2 মেগাবাইট জায়গা নিচ্ছে। কোনো সিপিইউর এখন কোনো কাজ হইতেছে না, কারণ আমরা কিছু কাজ করতেছি না এখন। প্রোগ্রামটা স্টল হয়ে আছে, আমাদের থেকে কোনো ইনপুট নেওয়ার ট্রাই করতেছে না। তো এই প্রসেসটাকে আমরা ধরা এই 2.3 মেগাবাইটের ভিতরে আমরা আর কি সার্চ করবো যে এই যে 100 হেলস লেখাটা এটা আসলে আছে কোথায়। ঠিক আছে? দেখা যায় এখানে এগুলা জি ভাই। লেখাগুলো দেখেন। তাহলে এটা টিউটোরিয়ালটা আমরা এইখানে এই যে এই এখানে ক্লিক করলে প্রসেসের লিস্ট পাওয়া যাবে, যেটা আমরা টাস্ক ম্যানেজারে দেখলাম। তো এখান থেকে আমরা দেখছিলাম এটার নামটা হচ্ছে টিউটোরিয়াল দশ। এটা সিলেক্ট করে ওপেন দিলাম। এখন আমরা এটার সাথে কানেক্টেড আছি। এই যে এখানে যে লেখাটা দেখা যায়, এইটা হচ্ছে এই প্রসেসটাকে আমরা কানেক্ট করছি। এখন হচ্ছে আমরা এই যে ভ্যালুটা আমাদের খুঁজতে হবে, সেটা হচ্ছে 100। সরি, 100 লেখাটা খুঁজতে হবে। তাহলে আমি 100 লিখে সার্চ দিই। এখানে লেখা সার্চ ট্যাবে আছে ফার্স্ট স্ক্যান। এখানে আমরা কয়টা ভ্যালু পেলাম? 43টা। তার মানে এই 2.5 মেগাবাইট, একটু আগে আমরা যেটা দেখছি আরেকবার যদি দেখাই, এই 2.4 মেগাবাইটের ডাটার মধ্যেও 43টা 100 লেখা ভ্যালু আছে মানে মেমোরিতে, এবং সেগুলোর অ্যাড্রেস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কিভাবে অ্যাকচুয়াল যেটা আমাদের চেঞ্জ করতে হবে, আমরা তো সবগুলোই চেঞ্জ করতে পারি না, কারণ দেখা গেল এটার কোনোটা প্রোগ্রাম অন অফ করার একটা ব্যাপার থাকতে পারে, মানে ক্র্যাশ করতে পারে প্রোগ্রাম। এক্সাক্ট এটাই বের করতে হবে আমাদের, বা কমায় আনতে হবে, হয়তো দুই তিনটা করে করলে হয়তো আমরা পাইতে পারি। তো কি করা যায়, এটা একটা বাটন দিতে হিট নি মানে হচ্ছে এলটা কম। তাহলে এটা আমরা ক্লিক করলাম, 98 হলো। এখন আমরা এটাকে আবার 98 দিয়ে ফিল্টার করি, মানে এই 43টার মধ্যে কোনটা কোনটা 98 হয়েছে সেটা খুঁজে বের করি। তো নেক্সট দিলাম, এখন একটাই পাওয়া গেছে যেটা প্রথম ভ্যালু 100 ছিল, এবং প্রিভিয়াস মানে লাস্টে এটা হচ্ছে 98 ছিল। ঠিক আছে? এখন আমরা আরেকবার চেঞ্জ করে দেখি আসলে আমরা কারেক্টটা পাইছি কিনা। হ্যাঁ, এই যেটা কিন্তু 93 হয়েছে, এখন 93। আরেকবার চেঞ্জ করি, এই যে 89, এখানে 89। ঠিক আছে? দ্যাট মিনস আমরা এক্সাক্ট বাটনের যে ভেরিয়েবলটা যে চেঞ্জ হয়েছে এটা পুরো পেয়ে গেছি। তাহলে আমাদের এখন টার্গেট কত হচ্ছে, টু গো টু নেক্সট স্টেপ, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অ্যান্ড চেঞ্জ ইট টু 1000। তো এটা 1000 করে দিই। নেক্সট হিট নিয়ে দিলাম। এই যে
তার মানে আমরা যে ভ্যালু সেট করতেছি এটা কিন্তু এখানে সেট হয়েছে, তাই না? এই যে বাটনও, বাটনটা খুলে গেছে। তখন যা দেখালাম বুঝে গেল আমাদের টেলস কিন্তু সলভ। আমরা মেমোরির ভিতরে একটা হেলথ ভ্যালুটা খুঁজে বের করলাম, ওটাকে ফিল্টার আউট করে 43টা থেকে একটা ভ্যালু বের করলাম, তারপর আবার ওটাকে চেঞ্জ করে দেখলাম যে আসলে চেঞ্জ হয় কিনা। এতটুকু বুঝে গেছে? জি ভাই। জি ভাই। এখানে আরো অনেকগুলা স্টেপ আছে। আহ, যেমন আমি আরেকটা দেখাই যে আমরা এখন যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে আমরা ভ্যালুটা জানি, ঠিক আছে? এইখানে দেখেন কোনো ভ্যালু দেওয়া নেই। এখানে অনেক বড় ডিটেলস লেখা আছে, আমি বলি এখানে কি করতে হবে, মানে সামারাইজ যদি বলি, এখানে হচ্ছে বলছে যে আমরা প্রথম স্টেপ যেটা দেখলাম একটু আগে, যেটা এটার ভিতরে আমাদের একটা ইন্টিগ্রাল ভ্যালু আমরা দেওয়া ছিল যেটা আমরা সার্চ করতে পারছি, বাট এখন এটা নাই। এখন হচ্ছে একটা বার আকারে আছে। তো ওই বার থেকে আমাদের বের করতে হবে যে আসলে আহ ইয়াটা কোথায়, ভ্যালুটা কত। তাহলে আমরা কি জিনিসটা জানি আসলে এটা ইয়াটা কি, মানে এটা কত হইতে পারে? আইডিয়া নাই, তাই না? শুধু একটা বার দেওয়া আছে, এটা কোনো ভ্যালু জানা নেই। তাহলে আমরা এটা স্ক্যানের টাইপ চেঞ্জ করা যায়। প্রথমে আমরা কি জানতাম, তাই আমরা স্ক্যান টাইপ ছিল হচ্ছে এক্সাক্ট ভ্যালু, মানে ডিফল্ট স্ক্যান হচ্ছে এক্সাক্ট ভ্যালু থাকে। তো আমরা যদি না জানি তখন আমরা আননোন ইনিশিয়াল ভ্যালু, মানে আমরা জানি ইনিশিয়াল এটা কত, তাহলে আমরা আননোন ইনিশিয়াল ভ্যালু দিয়ে একটা স্ক্যান করে দেখবো যে এটা পুরা ওই 2 মেগাবাইটের ভিতরে কয়টা ভেরিয়েবল নিয়ে কাজ হচ্ছে। তাহলে এখানে আমরা প্রায় 5,13,000 ডাটা পাইছি, হ্যাঁ? এখন হচ্ছে আমাদের এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি এই ইয়া দিই, হিট নিয়ে দিলাম, তখন এই দেখেন এই বারটা একটু কমে গেছে, তাই না? এটা আসলে কালারটা ডিফারেন্ট দেখাইতেছে, এই জন্য বুঝে যেতেছে না, এটা আসলে সবুজ কালার দেখানোর কথা। তো কালোটা হচ্ছে আপনার হেলথ, কালোটা ফুল ছিল এখন একটু পরিমাণ সাদা হয়ে গেছে, ঠিক আছে? দ্যাট মিনস একটু কমছে। তাহলে আমাদের কি জানি, এখন যে এখানে 5 লাখ ডাটা আছে এর মধ্যে থেকে যে ডাটা গুলো কমছে সেটা আমাদের ফিল্টার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে ডিক্রিজ ভ্যালু দিব, তারপরে নেক্সট স্ক্যান। এখন এটা কত হয়ে গেল? 1500 হয়ে গেছে। 5 লাখ থেকে 1500 আমরা ফিল্টার করে আনছি। তাহলে আমরা সেম ভাবে আরেকবার হিট নিয়ে দিলাম, আরেকটু কমলো। তারপরে আবার আমরা নেক্সট স্ক্যান দিব, আমরা ডিক্রিজ ভ্যালু সেট করাই আছে। তাহলে আবার নেক্সট নেক্সট স্ক্যান দিলাম, তাহলে এখন 30টা হইলো, আরো কমে গেছে। তারপরে হচ্ছে আরেকবার হিট নিয়ে দিলাম, আবার কমছে। আবার নেক্সট স্ক্যান দিলাম, ডিক্রিজ ডিক্রিজ ভ্যালু সিলেক্ট করা আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। এখন আরো কমে গেছে। আরেকবার যেই ভেরিফাই করার জন্য আরেকটু কমছে, আরেকবার ডিক্রিজ দিই, সবগুলো আসলে কমতেছে। এখন হেলথের জন্য কি এত বড় ভ্যালু হইতে পারে? এত বড় না। বড় ভ্যালু মানে হওয়ার চান্স খুবই কম। এবং এইটা খুবই রিজনেবল লাগতেছে আমাদের, তাই না? এটা রিজনেবল লাগতেছে যে একটা হেলথের ভ্যালু হইতে পারে ছোটখাটো ভ্যালু আসে। তাহলে আমরা যদি একটু দেখি, কমাইলে এটা কমতেছে, ঠিক আছে? আমি যদি এখানে কত আছে এখন খেয়াল রাখেন, 126। এখানে মাইনাস দিই, কত আছে? -5। তাহলে 121 হওয়ার কথা, 121 হয়েছে। দ্যাট মিনস আমরা এক্সিট ভ্যালুটা পেয়ে গেছি আসলে। এটাই হচ্ছে আমাদের সেই ভ্যালুটা। তো এটা কনফার্ম করার জন্য, মানে এটা আমরা পাইছি কিনা, আমি যদি একটু বাড়াই দিই, ধরেন 130 দিই, 150 দিই, দিয়ে আমি যদি এখানে দিই, যে এটা আরো বড় হয়ে গেছে, তার মানে আমরা এক্সিট ভ্যালুটা ধরতে পারছি আর কি। এই চ্যালেঞ্জটা পাস করার জন্য আমাদের কত করতে হবে? চেঞ্জ দ্য হেলথ টু 5,000। 5,000 করে দিন। ঠিক আছে, এগুলো এই বাটনটা আয়সা করছে, ঠিক আছে? That means আমরা 5,000 করতে পারছি। বুঝতে পারছেন কিভাবে করলাম এটা? জি ভাই। আর পারা যাবে এরকম ভাই দিলে? এটা এটা নিয়ে একটা কোশ্চেন হচ্ছে কি, মানে আমরা কি চাইলে সব অ্যাড্রেসের ভ্যালু কি চেঞ্জ করতে পারি না তাইলে? হ্যাঁ, চেঞ্জ করা যাবে কিন্তু প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। কারণ আমরা জানি না যে এই ভ্যালুটা আসলে কি কাজের জন্য ইউজ হইতেছে এই র্যামের ভিতরে। হুম হুম এটা কোনো স্পেসিফিক কাজ থাকতে পারে, তো যেমন এইটা যেমন হেলথের জন্য, ওইটা হয়তো প্রোগ্রাম ক্লোজ অফ করার জন্য, বা এরকম কোনো ভেরিয়েবল যেটা এই রেঞ্জের বাইরে চলে গেলে ক্র্যাশ করবে, এরকম থাকতে পারে না? হুম 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 হুম। তো এরকম আছে। সেম এটা কি তো তাইলে আমি অনলাইন গেমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি তাই না? হুম।
অনলাইন গেমে দেখা গেল আপনি মডিফাই করলে মডিফাই হবে না। কারণ হচ্ছে এই ডাটাটা সার্ভারেও আছে এবং সার্ভারে কন্টিনিউসলি চেক করতেছে, বা হুম হুম। সার্ভার থেকেই ওই ডাটাটা ফেচ করে আপনার এখানে দেখাইতেছে ঠিক আছে, বাট আপনার এখানে কোথাও স্টোর করতেছে না। সে ডাটাটা ওই অনলাইনে সার্ভারে স্টোর করতেছে, ফেচ করে আবার শো করতেছে, এখানে যে ডিসপ্লে দেখাইতেছে লাইক প্রিন্ট এর ভিতরে আপনার জাস্ট ওই ভেরিয়েবলটা শো করতেছে, নাথিং এলস। আপনার তাহলে কি যদি ভাই মানে অনলাইন, হ্যাঁ হ্যাঁ জি ভাই বলেন। না বলেন, আমি তো বললাম কোশ্চেন কি। ও না না, বললাম যে তাহলে এখন কি তাহলে অনলাইন গেম গুলা কি তাহলে ইয়া করা যায় না না, না মানে খুব টাফ করা যে এরকম? কি কি ক্ষেত্রে করা যায় আমি যেটা বললাম না, যে আপনার পিসিতে স্টোর করা আছে এরকম ইনফরমেশন, যেমন আহ, একটা যদি কোনো এইম এইম হইতো, লাইক কি যে 8 বলের যে আমরা এক্সাম্পলটা দেখলাম, যে এইম এর যে ডাটাটা সেটা হচ্ছে একটা স্পেসিফিক সেট করা। নর্মালি এটা কি রকম থাকে, যারা খেলছে তারা জানে এইখানে যে হোয়াইট লাইনটা এটা কতটুকু যাবে, এটা হচ্ছে লাইক এতটুকু দেওয়া থাকে, ছোট্ট একটু দেওয়া থাকে এতটুকু, বাকিটুকু আপনার গেস করতে হয়, এটাই হচ্ছে গেম পুলের। হুম কিন্তু হুম। এইখানে কি করছে, এই ডাটাটাই চেঞ্জ করে এটা করছে, তো এটা তো সার্ভারের সাথে কোনো কানেকশন নাই যে আপনার লাইনটা কত বড় হবে ছোট হবে, এখানে সার্ভারে কিছু আছে। এখানে চেক করতে পারে যে আপনার হচ্ছে এখানে কত মিলিয়ন কয়েন নিয়ে আপনি মানে ম্যাচে আছেন, এটা চেক করতে পারে, বা আপনার এক্সপি কত আছে সেটা চেক করতে পারে। তারপরে কি বলে যেমন আপনার বলের একটা এনার্জি আছে বা এরকম জিনিসপত্র, ওইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, বুঝছি। এইটাও এখন আসলে করা যায় না, এটা এখন অন্যভাবে করতে হয়। এটা আগে করা যেত, এখন ওটা ধরে ফেলতে পারে এবং অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে যদিও। ঠিক আছে। বুঝছি ভাই। আচ্ছা, তো এক্সাম্পল যেটা বুঝা গেল কিভাবে আনইনিশিয়াল মানে আমরা যদি ভ্যালু না জানি কিভাবে ফাইন্ড আউট করতে হয়, বুঝা গেছে তাহলে এখন। ইনশাল্লাহ ভাই। তাহলে হচ্ছে আমি আপনাদের একটা বাণী কাজ দিই, হচ্ছে গেম কি সবার পিসিতে কিছু না কিছু তো গেম আছে নাকি, যে কোনো একটা অফলাইন গেম আপনারা অফলাইন গেমের উপরে মানে ওই টুলসটা ডাউনলোড করে টেস্ট করবেন যে আপনারা মডিফাই করতে পারেন কিনা। ঠিক আছে, ভাই এবং লিনাক্সে কি এগুলা করা যাবে? উম, না লিনাক্সের চিট ইঞ্জিন নাই, তো লিনাক্স তো হবে না, উইন্ডোজ লাগবে। আমরা রিভার্সের ফোন বেশিরভাগ জিনিসই আসলে উইন্ডোজে করি। ঠিক আছে, সো উইন্ডোজ থাকা ভালো, না থাকলে ভিএমএ উইন্ডোজ ইনস্টল করে নিতে পারেন। ফোনের ভার্সন নাই ভাই? ফোনে, ফোনের? হ্যাঁ, আর থাকবে না কেন? না না না, আমি বললাম ফোনে, চিট ইঞ্জিনের কথা। ফোনেও আছে এই যে দেখেন, ফোনে চিট ইঞ্জিনের মতো ফোনে আছে হচ্ছে গেম গার্ডিয়ান। এখানে আপনি মানে একটা প্রসেসের যে মেমোরি সেটা আপনি স্ক্যান করে আপনি ভ্যালু বুঝতে পারবেন। যেমন এই যে গেম গার্ডিয়ান করা আছে, আমি এই ধরনের আমি গেমটা যদি দেখাই, এই গেমটা যে পরে যে এক্সপি গুলো দেখতেছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরা মানে এই গেমটা কিন্তু অনলাইন, অনলাইন অফলাইন দুইটাতেই চলে। তাহলে কি এই গেমটা হ্যাক করা পসিবল? মানে এই গেমটা আমার নেট মনে না হয় থাকলেও পসিবল চলে, ভাই। নেট থাকলেও চলে পসিবল কারণ হবে। আমি বাইরের সাথে কানেক্ট করা যায়, ইউজারদের সাথে ইয়ে করা যায়, অফলাইনে চলে যার কারণে এই গেমটা হ্যাক করা পসিবল। কারণ হচ্ছে অফলাইনে আপনি যখন গেমটা খেলতেছেন তখন তো আপনার ডাটাটা কোথাও স্টোর করতে হবে, তাই না? তো আপনি অফলাইনে এডিট করার পরে আপনি অনলাইনে যখন কানেক্ট হবেন তখন আপনার নোটিফিকেশন গুলা স্টোর হয়ে যায় সার্ভারে। এটা হচ্ছে একটা উইকনেস এই গেমের। তো এটা হ্যাক করা পসিবল, এই টুলস এর মাধ্যমে এটা করা যায়। যেমন এই যে আমি এটা অন করার পরে দেখেন একটা প্রসেস সিলেক্ট করতে বলছে, তো আমি এই গেমের নামটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা এই যে এটার মধ্যে সার্চ করতে পারবো। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই চেঞ্জ করা, যেমন ধরেন কি করা যায়, বুঝছি।
যেমন ধরেন হচ্ছে এই 24,636, এটা আমি কখনো ট্রাই করিনি। এই 24,6, চেঞ্জ হয়ে গেছে। 25,381 কত? 25,381। আমরা ডাটা টাইপ জানি না, এটা ইন্টিজারও থাকতে পারে, ফ্লোট থাকতে পারে। আমরা যদি জানি তাহলে এটা আরেকজন সেট করে দিতে পারি যে এটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, তো আমরা যদি জানি না, আমরা অল দিয়ে দিলাম আর কি, যে সবগুলো সার্চ করবেন, অটো দিয়ে দেবেন। তাহলে সে কয়টা পাইছে এখানে দেখা যাচ্ছে। তো প্রায় 1801টা ডাটা পাইছে। তো আমরা এটা একটু কিছু মডিফাই করবো, কারণ এটা এটা হচ্ছে আপডেট দিলে এটা চেঞ্জ হয়। কিছু আপডেট দিই, সবই তো আপডেট করি। 25,000 মানে কেন? 24,571। আমরা এটা ট্রাই করি, কটা আসে। 24,571, ঠিক আছে না? এখন 4টা আসছে, তাহলে আমরা আরেকবার চেঞ্জ করি। আপডেট 23,781, 23,781। দেখেন ওখানে কিন্তু 4টা ভ্যালুই কিন্তু আহ ওইটাকে রিফ্লেক্ট করতেছে। বারবার চেঞ্জ করলে এটাই চেঞ্জ হইতেছে। আরেকবার চেঞ্জ করে তার কি হবে? 22,41, সবগুলো চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের এখানে সবগুলো মডিফাই করে দেখতে হবে যে কোনটা ইয়া হয় আর কি, কোনটা চেঞ্জ হয়। তাহলে আমি একটা চেঞ্জ করে দেখি আসলে কি হয়। এটাকে 22-এর জায়গায় 25 করে দিলে আপডেট করি। না হয় নাই। তাহলে কিন্তু সবগুলো এখনো চেঞ্জ হইতেছে, সবগুলো সিলেক্ট করতে হবে। তারপরে 6,000 আপডেট করা যায়। সব চেঞ্জ হয়নি, কোনো কিছুই চেঞ্জ হয়নি। না, হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এই জিনিসটা এখন হয়তো অনলাইনে কানেক্ট আছে যার কারণে হইতেছে না, বাট এটা কিন্তু হ্যাক করা যায়। আমার এখানে যা হইতেছে সবকিছু হ্যাক করা। এটা আসলে 1 সপ্তাহের ভিতরে 164 লিটার করা। আমি এইটা মানে ওই সফটওয়্যারটা ইউজ করছিলাম হচ্ছে টেস্ট করার জন্য। ঠিক আছে, এটা অফলাইনে নিয়ে তারপরে হয়তো ট্রাই করলে কাজ করতে পারে। কিন্তু এইটাতে হ্যাক করার আরেকটা ওয়ে আছে। কারণ হচ্ছে এটা যখন কিভাবে করে আমি যদি একটু দেখাই যে আসলে এটা কাজ করে কিভাবে। এটা হচ্ছে সেভ গেম এডিট, মানে এই জিনিসটা যে অফলাইনে থাকা অবস্থায় যখন এটা কোথাও তো ডাটা গুলো সেভ করতেছে, তাই না? সেটা হচ্ছে ওই যে অ্যাকচুয়াল ফাইল আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, তারপরে ডাটা, তারপরে এখানে কোথাও কোনো একটা ফোল্ডারের ভিতরে আছে, যেমন এই গেম এইখানে অনেকগুলো ফাইল আছে। এর মধ্যে একটা হচ্ছে ইউজার ব্লক। এই ফাইলটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে মানে পুরো আইডির যত কিছু ইনফরমেশন আছে সবকিছু এটার ভিতরে স্টোর করা আছে। তো আমি যদি এখন এটা আপনাকে দেই, আপনি চাইলে আপনার কিছু মানে যদি চালান, একটা লেভেল ধরেন আপনি খেলে 2 লেভেল করলেন, 2 লেভেল করে আপনার ফাইলটার মধ্যে চেঞ্জ করে রিপ্লেস করে আমারটা বসাই দিলেন, তাহলে আপনার লেভেল 168 হবে। ঠিক আছে, কারণ ও তো যখন সিন করতেছে তখন ভাবতেছে যে আপনার ইনফরমেশন এটা, এটা একটা প্রবলেম আছে এই গেমে। তো বুঝে গেল। দুইভাবে, একটা হচ্ছে সেভ গেমের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে যে মেমোরি স্ক্যান, বা মেমোরি স্ক্যানটা সবসময় করতে পারবে না, করতে হলে আগে অফলাইনে নিয়ে নিতে হবে।
আবার এই গেমের আরেকটা জিনিস আছে, এখানে আপনি যখন দেখছেন আমি অন করার সময় এখানে পিএম লেখা আছে একটা, এটা হচ্ছে একটা মড। যেমন আমি দেখাইছিলাম যে ট্রেইনার নামে একটা অপশন আছে, ট্রেইনার ব্যাপারে বলছিলাম। এই যে এখানে এগুলো কি, এটা একটা মড মেনু বলা যায়। এটাকে আরেক ভাষায় ট্রেন, গত ভাষায় ট্রেনার বলে আর কি। এটা হচ্ছে এরকম একটা ট্রেইনার। এখানে দেখেন যে আনলিমিটেড কি, আনলিমিটেড পয়েন্ট, ফ্রিজ, এভরিথিং এরকম ইয়ে আছে। ওরা অলরেডি এটা বানায় রাখছে। তো আমার এটা আসলে আহ, করার দরকার নেই, মানে ওই যে মেমোরি স্ক্যান করে খুঁজে বের করে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। অলরেডি এরকম বানানো আছে। দেখেন আমি মডিফাই করছি হয়তো এই জন্য কানেক্ট হতে সময় লাগছে, বাট এইগুলো যে বানানো আছে, যেমন আমি একটা টেস্ট করে দেবো ফ্রিজ এভরিথিং দিই, তারপরে আমি কিছু যদি চেঞ্জ করার ট্রাই করবো। যেমন আমি এখন যদি কিছু আপডেট করি, কিভাবে যেন update করছিলাম। ডেটা ডেটা সবই তো আপডেট। আচ্ছা, এটাকে যদি আমি আপডেট করি, এখানে দেখেন 16,781। আমি সফটওয়্যারে এটা ফ্রিজ এভরিথিং করে দিচ্ছি। এই ভ্যালুটাও চেঞ্জ হবে না, এটাও চেঞ্জ হবে না। কোনটা চেঞ্জ হয়েছে? কিন্তু এটা আপডেট কমপ্লিট হয়ে গেছে, দেখছেন? এখানেও কিন্তু তাহলে ট্রেনার কাজ করতেছে, তার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি অফলাইনেও কাজ করে, অনলাইনেও কাজ করে। এই যে অনলাইনে কেন কাজ করে দেখবেন, আপনি গেমের মাধ্যমে অন্যান্য প্লেয়ারদের সাথে কমিউনিকেট করতে পারতেছেন। ঠিক আছে, এখানে ক্ল্যান আছে, গ্রুপ আছে, এরকম হিসাব কিতাব আছে। তো এরকম না শুধু অফলাইনে না, অনলাইন অনলাইন গেমও হ্যাক পসিবল। আপনাকে বুঝতে হবে যে আসলে পসিবল কি না, এটা আপনার নিজের বুঝা লাগবে। তো সব গেমেই আসলে এরকম কিছু না কিছু ডাটা আছে যেগুলো চেঞ্জ করা পসিবল, কিন্তু সবাই আসলে ওগুলো নিয়ে, গেম ফেমাস না হলে ওগুলো ট্রাই করে না কেউ। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন আছে আর? না ভাই, আপাতত নাই। না থাকলে তো যে এটা বললাম কাজ, সেটা করতে পারেন। সেটা হচ্ছে ওরা নিজেদের একটা যে কোনো গেম ট্রাই করবেন, অফলাইন গেমে চিট ইঞ্জিনটা ডাউনলোড করে আর কি ট্রাই করবেন। তো আমি ক্লাসরুমে একটা ইয়ে করে দিব, অ্যাটেন্ডেন্সের, সরি অ্যাটেন্ডেন্স না আর কি, সাবমিট করার জায়গা করে দেবো। আমি ইয়ে করতে পারবো, পারমিশন দেওয়া আছে? জি ভাই, আপনাকে পারমিশন দেওয়া আছে ভাই। ঠিক আছে, তাহলে আমি একটা ইয়ে ক্রিয়েট করে দিব, আর হচ্ছে এখানে সাবমিট করবেন পিডিএফ আকারে, কিভাবে ল্যাব রিপোর্ট সাবমিট করেন আর কি। ঠিক আছে, আমি আপনাদের একটু দেখাই, আহ স্যাম্পল দেখাই। যে আমি আগে একটা ক্লাস নিতাম, ক্লাস নিচ্ছিলাম আগে সাইবার বাংলাতে প্রায় 2 বছর আগে। এখানে ওরা কিভাবে সাবমিট দিত। ক্লাস যদিও 90% লোক কিছু করতো না, যেমন এসব জিরো, এর মধ্যেও কিছু কিছু আছে করতো। যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 আর 2 থেকে যদি দেখি, স্ট্যাটাস তারা পাইছে 100, 100 পাইছে ওনারটাই দেখো। এরকম আর কি। আপনি একটা কিছু ইনস্টল করবেন, যেমন উনি একটা গেম ইনস্টল করে আগে এটা কাজ করছে। আচ্ছা, ও ভালো কথা যে লিনাক্স এর কথা বলছিল, আমার এখন মনে পড়ছে একটা টুল আছে লিনাক্স এরকম, মানে চিটিং গেমের অল্টারনেটিভ, সেটা হচ্ছে গেম কনফিগার, এটা লিনাক্সে কাজ করে।
লিনাক্সে কোনো গেম ডাউনলোড করে আপনি এই টুলস দিয়ে করতে পারেন, ঠিক আছে? গেম লিনাক্সে তো কন্ট্রোলার। গেম নামানোই প্যারা হয়ে যায় ভাই। লিনাক্স চালান কেন? যদি গেম সফটওয়্যার ইনস্টল করতে না পারেন তাহলে তো হলো না। আচ্ছা ভাই, ট্রাই ট্রাই করবো করতে হবে, ইনশাল্লাহ। জি তাহলে ভাই। শিখতে হবে। আচ্ছা ভাই। ঠিক আছে, খালি মানে মানুষের ফ্লেক্স করার জন্য তো লিনাক্স চালালে হবে না, তাই না? ইউজ জি করা ভাই। জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই আপনারা আপাতত করেন, নিজেরা একটু টেস্ট করেন, যথাযথ করেন। আর কোনো টুলস, যে স্লাইড লিঙ্কটা আমি দিয়ে দিছি এখানে, তাই না? দিছিলাম তো, হ্যাঁ। সবাই কি দেখতে পাচ্ছে নাকি এটা? আমি আরেকবার দিয়ে দিই, এখান থেকে আপনার স্লাইড চলে দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে ডিসকর্ডে বা ফেসবুকে নক দিতে পারেন, ঠিক আছে?